ছি ছি ছি, এভাবে বিয়ের আসরে থেকে বর পালিয়ে যাওয়ার ঘটনা জীবনেও দেখিনি। মেয়েটার কপালই খারাপ। এক প্রতিবেশীর মুখে এমন কথা শুনে বিয়ের আসরে উপস্থিত সবাই মঞ্চে বউ সাজে বসে থাকা মাহিরার দিকে তাকায়। সবার এমন চাহনি, মাহিরার ভেতরটা ফেটে যাচ্ছে। হায় হায়, আমার এত ভালো মেয়েটার কপাল এভাবে পূর্বে বুঝতে পারিনি। এখন কি হবে আমার মেয়েটার? এত ভালো করে খোঁজখবর নিলাম, তবুও যে আমার মেয়েটার সাথে এমন হবে বুঝতে পারিনি। ভাই সাহেব, আফসোস করে তো লাভ নেই, কপালে যা হওয়ার তাই হয়েছে। কিন্তু আমার মেয়েটার কি হবে? আপনি তো এই সমাজে বিয়ে ভাঙা একটা মেয়ের কেমন পরিণত হয়। আমার মেয়েটা আর মাথা উঁচু করে বাড়ি থেকে বের হতে পারবে না। সবাই ওকে আর চোখে দেখবে, একটু কথা বলবে। আমার নরম মনের মেয়েটা এটা সহ্য করতে পারবে না, মরে যাবে সে। মানুষ এতটুকু কথা সহ্য করতে পারে না। ভাবি, মাহিরা তো আর ইচ্ছে করে এমনটা করেনি। এখানে ওর কোনো দোষ নেই। এই সমাজে মেয়েদের দোষ না থাকলেও হাজারটা দোষ, সেটা তো আপনি জাননি। জানি ভাবি, আর বুঝতেও পারি। বুঝতে পারেন না ভাবি, বুঝতে পারবেন না। সমস্যা যখন নিজের ঘাড়ে এসে পড়ে, তখনই কেবল বোঝা যায় জল কতটা গড়ায়। তানিমের মা আর কিছু বলল না, মাহিরার মায়ের কাঁধে হাত দিয়ে বসে রইল। তানিম আর মাহিরার পরিবার দূর সম্পর্কের আত্মীয়। মাহিরার বিয়ে উপলক্ষে তানিমের পরিবার সহ অনেক আত্মীয় পাড়া প্রতিবেশীরা বিয়ের দাওয়াতে এসেছে। কিন্তু বিয়ের আসরে কোণে থাকলেও বর এসে পৌঁছায়নি, সে পালিয়ে গেছে তার প্রেমিকার কাছে। তানিমের বাবা বলে, ভাই সাহেব, ছেলের যে আগে প্রেমিকা ছিল তা আপনারা জানতেন না? না ভাই, জানতাম না। জানলে কি আমি আমার মেয়ের বিয়ে ওই কুলাঙ্গারের সাথে ঠিক করি? এত বড় একটা বিষয় লুকিয়ে ওরা কিভাবে বিয়ে ঠিক করো? ছেলের মতামত কি নেয়নি? তা তো জানি না ভাই। ছেলে এত সুন্দর করে আমাদের পরিবারের সাথে মিশেছিল, মনে হয়েছিল যেন আমাদেরই ছেলে। মেয়ে বিয়ে দিতে গিয়ে যেন একটা ছেলেই পেয়ে গেলাম, এমনটা মনে হয়েছিল। কিন্তু এই ছেলের মনে যে এসব ছিল তা তো বুঝতে পারিনি। ছেলের পরিবার কি জানতো না যে ছেলের অন্য মেয়েকে পছন্দ? জানি না ভাই, জানতো কিনা। যদি জেনেও থাকে তাহলে ওরা আমাদের কাছে বিষয়টা লুকিয়েছে। তাহলে এটা চিটিং হলো। এই চিটিং করার জন্য ওদের পুলিশে দেওয়া দরকার। ভাই, পুলিশ ডাকলে কি এখন আমার মেয়েটার বর পেয়ে যাব? তা তো হবে না। এখন সবচেয়ে বড় প্রশ্ন, আমার মেয়েটার কি হবে, ওর ভবিষ্যৎ কি হবে? তানিমের বাবা কি বলবেন বুঝে পেলেন না। মাহিরার পরিবারের উপর দিয়ে এখন ঝড় বইছে এক প্রকার। তানিমের মা হঠাৎ তানিমের বাবাকে টেনে একটু দূরে নিয়ে গেলেন, বললেন, শোনো, বর যেহেতু পালিয়ে গেছে, এত আয়োজন সব বৃথা যাওয়ার পথে। পরিস্থিতি সামাল দিতে একটা বুদ্ধি আমার মাথায় এসেছে। কি বুদ্ধি? বিয়েতে তো অনেক আত্মীয় স্বজন প্রতিবেশী এসেছে। এখান থেকে কারো সাথে মাহিরার বিয়ে দিয়ে দাও। কথাটা তুমি মন্দ বলনি, কিন্তু কেউ কি রাজি হবে? এমন হুট করে কেই বা বিয়ে করতে চায়? কেন রাজি হবে না? মাহিরা দেখতে সুন্দরী, পড়াশোনা করছে, কাজকর্মেও নিপুণা। ওর বাবার অর্থবিত্তও আছে। দেখতে ঠিক কাউকে না কাউকে পেয়ে যাবে। সে না হয় হলো, কিন্তু এই প্রস্তাবে ভাই সাহেব কি রাজি হবেন? তুমি কথাটা বলে তো দেখো। আর এই বিয়ের আয়োজন করতে ওনার কত টাকা খরচ হয়ে গেছে, এখন বিয়েও না হওয়ার পথে। এতে তো ওনার আম আটি কোনোটাই বাঁচবে না। হ্যাঁ, সেটা ঠিক অবশ্য। এখানেই শেষ না। আজ বিয়ের আসরে ভেঙে গেলে মাহিরাকে বিয়ে দিতে কষ্ট হয়ে যাবে। তখন কোনো ভালো ছেলেও পাওয়া যাবে না। কেউ বিয়ে ভাঙা মেয়েকে সহজে নিজের ঘরে তুলতে চায় না। তোমার কথাও ঠিক। আচ্ছা, দেখি কথা বলে। তানিমের বাবা মা মাহিরার বাবার কাছে যায়, বলে, ভাই সাহেব, যা হয়ে গেছে তা তো পরিবর্তন করা যাবে না। আমরা বরং একটা সমাধান খোঁজার চেষ্টা করি। আমি আপনার কথা বুঝলাম না ভাই, কি বলতে চাইছেন? মাহিরা একটা মেয়ে, বিয়ে ভেঙে বলা যায় না। এত আয়োজনের পর একটা মেয়ের বিয়ে ভেঙে যাওয়া ভালো কথা নয়, আমরা সবাই জানি। তাই বলছিলাম যে আজই মাহিরার বিয়ে দিয়ে দিন। কিন্তু ভাই, এখন পাত্র পাবো কোথায়? ভাইজান, বিয়ের অনুষ্ঠানে কত লোক এসেছে। আমরা সবাইকে ডেকে না হয় মাহিরাকে কেউ বিয়ে করতে ইচ্ছুক কিনা জিজ্ঞেস করি, তাহলে নিশ্চয়ই কোনো সমাধান পাওয়া যাবে। এভাবে কি কখনো পাত্র পাওয়া যায়? আমরা চেষ্টা করে দেখতে পারি। তাছাড়া ভাইজান, আপনার তো আল্লাহর রহমতে কোনো কিছুর অভাব নেই। নিশ্চয়ই আমরা কাউকে না কাউকে পেয়ে যাব। কিন্তু ভাবি, মাহিরা কি রাজি হবে? রাজি না হয়ে তো উপায় নেই ভাইজান।
এরপর হয়তো আরো কঠিন পরিস্থিতি ওর জন্য অপেক্ষা করছে। কিন্তু যদি আজকেই ওর কারোর সাথে বিয়ে হয়ে যায় তাহলে ওর মন আরো ভালো হতে পারে। বিয়ে ভেঙে যাওয়ার থেকে কারো সাথে অন্তত বিয়েটা হয়ে যাক। কি আর বলবো ভাবি, আপনাদের যা ঠিক মনে হয় তাই করেন। মাহিরার বাবার সম্মতি পেয়ে তানিমের বাবা সকল মেহমানকে ডেকে একত্রিত করলেন। সকলের উদ্দেশ্যে বলেন, উপস্থিত সকলে মেহমানদের কাছে আমরা প্রথমেই দুঃখ প্রকাশ করছি যে অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে তাতে আমাদের পরিবারের বা আমাদের মেয়ের হাত নেই, সবটাই দুর্ভাগ্য। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে উপস্থিত সকল মেহমানদের মধ্যে যদি কোনো সুযোগ্য থাকেন যে আমার মেয়েকে বিয়ে করতে ইচ্ছুক, নির্দ্বিধায় আমাদেরকে জানাতে পারেন। আমরা সকল দিক বিবেচনা করে আমাদের মেয়েকে পাত্রস্থ করতে চাই। তানিমের বাবার কথা শুনে শান্ত গম্ভীর বিয়ের অনুষ্ঠান সরগরম হয়ে গেল। উপস্থিত সকলের মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেল। এই খবর মাহিরার কাছেও পৌঁছে গেল বাতাসের গতিতে। মাহিরার ক্লোজ ফ্রেন্ড রিমা এসে বলে, মাহিরা, ওদিকে তো সর্বনাশের উপর আরেক সর্বনাশ হচ্ছে। আমার তো সবচেয়ে বড় সর্বনাশ হয়েই গেছে, আর কি সর্বনাশ হওয়া বাকি আছে? তোর জন্য ঘোষণা দিয়ে পাত্র খোঁজা হচ্ছে। মানে হলো প্যান্ডেলে সব গার্জিয়ানরা অতিথিদের মধ্যে থেকে তোর জন্য পাত্র খুঁজতে শুরু করেছে, যেন আজ রাতেই বিয়েটা হয়ে যায়। একে তো আমার বর পালিয়েছে, তার উপরে এই যন্ত্রণা আমার অসহ্য লাগছে। তুই চল ওখানে। মাহিরা রিমার সাথে বিয়ের প্যান্ডেলে চলে আসে। এখানে উপস্থিত মেহমানরা নিজেদের মধ্যে আলোচনা সমালোচনা ব্যস্ত। অনেকটা সময় পার হয়ে গেল, কেউ মাহিরাকে বিয়ে করার জন্য এগিয়ে আসে না। উল্টো সব মেহমান আস্তে আস্তে চলে যেতে শুরু করে। পরিস্থিতি দেখে তানিমের বাবা বলে, এই কি সবাই চলে যাচ্ছেন কেন? আমার মেয়ে নিয়ে একটু সমস্যায় পড়েছি। কেউ কি নেই যে আমাদের মেয়েকে এই বিপদ থেকে উদ্ধার করবে? এমন সময় এক প্রতিবেশী বলেন যে, বিয়ে ভাঙা মেয়েকে কে বিয়ে করবে? আর আপনার যদি এতই শখ থাকে তো আপনি নিজের বাড়িতে এই মেয়েকে নিয়ে যান, আপনারও তো একটা ছেলে আছে। প্রতিবেশীর কথা শুনে তানিমের বাবা মা, মাহিরার বাবা মা, মাহিরা সবাই অবাক হয়ে যায়। তানিমের মা বলে, তা আবার হয় নাকি? আমার তানিম মাহিরার থেকে কত ছোট। তানিমের বাবা পরিস্থিতি দেখে মুহূর্তের মধ্যে একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেললেন। ঠিক আছে, তাহলে তাই হবে। আমার ছেলে তানিমের সাথেই মাহিরার বিয়ে হবে। কিছুতেই না, তুমি কোনোভাবেই এই সিদ্ধান্ত নিতে পারো না। এটা ছাড়া আর কোনো উপায় নেই। আমি এই বিয়ে মানতে পারবো না। মাহিরা ভালো মেয়ে, একসময় ঠিকই ওকে মেনে নিব। ভাই সাহেব বাদ দেন, আমার মেয়ের কপালে যা আছে তাই হবে। শুধু শুধু আপনারা নিজেদের মধ্যে ঝামেলা করবেন না। ঝামেলার কিছু নেই, আপনি চিন্তা করবেন না। আমি মাহিরাকে মেয়ের মতোই আগলে রাখবো। তুমি কিছুতেই আমার ছেলের সাথে এটা করতে পারো না। সামনে ওর পুরো জীবনটা পড়ে আছে। বিয়ে করলে কারো জীবন শেষ হয়ে যায় না। বেশি কথা না বলে তানিমকে ডাকো, দেখো সে কোথায় আছে। আমি পারবো না। উপায় না পেয়ে তানিমের বাবা নিজেই তানিমকে ফোন করলেন। হ্যালো তানিম, কোথায় আছো? এই তো বাবা, কাছে পিঠেই আছি, চা খেতে এসেছি। এখনই বিয়ের প্যান্ডেলে এসো, জরুরি দরকার। কি হয়েছে বাবা? সব ঠিক আছে তো? কোনো সমস্যা হয়েছে কি? ছোট একটা সমস্যা হয়েছে, তুমি এলেই সমাধান হয়ে যাবে। আমি 2 মিনিটের মধ্যে আসছি। ফোন কেটে তানিম চটজলদি বিয়ের প্যান্ডেলে চলে আসে। এখানের পরিবেশ থমথমে, সবাই চুপচাপ। বড় এখনও আসেনি। সে বলে, বাবা কি হয়েছে? সব কিছু কেমন যেন লাগছে। তানিমের বাবা ছেলেকে কিছু বলার আগে তানিমের মা চেঁচিয়ে ওঠে, তুই এখানে এসেছিস কেন? বাবাই তো ফোন করে আসতে বলল। উনি আসতে বললেই তুই দৌড়ে চলে আসবি? তোর কি বোধ বুদ্ধি কিছু নেই? তুমি চুপ করো, কোনো কথা বলবে না। তানিম বাবা, তুমি আমার সাথে এসো। তানিমের বাবা তানিমকে সবার থেকে কিছু দূরে আড়ালে নিয়ে গেলেন। বলেন, শোনো বাবা, তুমি আমার ছেলে। আজ অবধি আমি তোমার চাহিদা বিনা বাক্যে শুনেছি। আজ সময় এসেছে তুমি আমার একটা কথা রাখবে। কি হয়েছে বাবা? তুমি এমন করে কথা বলছো কেন? মাহিরার বিয়ে ভেঙে গেছে। মানে? বরযাত্রী আসার পরে বর পালিয়ে গেছে তার প্রেমিকার সাথে। কি সর্বনাশ! সর্বনাশ তো বটেই, এখন এই সর্বনাশ থেকে একমাত্র তুমি উদ্ধার করতে পারো। আমি? কিভাবে? বাবা, তুমি মাহিরাকে বিয়ে করো। কিন্তু বাবা তা কি করে হয়? মাহিরা আপু বয়সে আমার বড়, ওনাকে আমি কখনো সেই চোখে দেখিনি। বাবা, জীবনে এমন পরিস্থিতি চলে আসে যখন আমাদেরকে এমন কিছু করতে হয় যা কখনো করতে এমন ভাবাটাই আমাদের মধ্যে আসে না। উনি আমার বড়, আমি কিভাবে ওনাকে মেনে নিব? আমি জানি বিষয়টা সহজ না, কিন্তু বাবা
তুমি জানো মাহিরা ভালো মেয়ে, একদিন তুমি ঠিকই ওর গুণে মুগ্ধ হয়ে ওকে মেনে নিবে, শুধু একটু সময় লাগবে। বাবা, তোমার এই সিদ্ধান্তটা আমি মেনে নিতে পারছি না। আমার উপর বিশ্বাস রাখো বাবা, আমি তোমার ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত কোনোদিন নেব না। প্লিজ তুমি রাজি হয়ে যাও। তানিম কি বলবে ভেবে পেল না, তার মন একটু সাই দিচ্ছে না। বাবা তুমি আমার অনুরোধটা রাখো প্লিজ। ঠিক আছে বাবা, তুমি যা বলবে তাই হবে, কিন্তু তোমাকে একটা কথা বলে দেই, মাহিরা আপুকে আমি হয়তো কখনোই স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। তানিম আর কিছু বলল না। তানিমের বাবা প্যান্ডেলে ফিরে এসে বললেন, কাজী ডাকো, তানিম রাজি হয়েছে। হতেই পারে না, আমার তানিম কিছুতেই রাজি হতে পারে না। তানিম আমার ছেলে, আমি যা বলবো সে তাই শুনবে, আর তুমি মুখটা একদম বন্ধ করে রাখো। স্বামীর ধমক খেয়ে তানিমের মা আর কিছু বলার সাহস পেলেন না। সকলের উপস্থিতিতে মাহিরা আর তানিমের বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। তানিমের মা ভেতর ভেতর ফুঁসছেন, তিনি কখনোই মাহিরাকে নিজের ছেলের পাশে মেনে নেবেন না। মাহিরাকে নিয়ে তানিমের পরিবার চলে যাবে। মাহিরা আর তার পরিবারের সবাই কাঁদছে। বাবা তানিম, যে পরিস্থিতিতে তোমাদের বিয়ে হয়েছে এমনটা তো হওয়ার কথা ছিল না, কিন্তু বাবা হুট করে বিয়েটা হয়ে গেল বলে তুমি আমার মেয়েটাকে কখনো কষ্ট দিও না, আমার মেয়েটার যে অনেক ভালো। তানিম কিছু বলল না। তানিমের বাবা বলল, ভাই সাহেব আপনি একদম চিন্তা করবেন না, আমার বাড়িতে মাহিরার কোনো অযত্ন হবে না, ওকে আমি আমার মেয়ের মতো আগলে রাখবো। আপনার কথায় ভরসা পাই ভাই সাহেব, আপনি যতদিন আছেন আমার মেয়ের কোনো কষ্ট হবে না আমি জানি। মাহিরার পরিবারের থেকে বিদায় নিয়ে তানিমের বাবা তাদের বাড়িতে ফিরে আসে। তানিম আর তার মা বাড়িতে ঢুকে যার যার রুমে চলে যায়। মাহিরার সাথে কোনো কথা বলে না। মাহিরা একা দাঁড়িয়ে থাকে। তানিমের বাবা মাহিরাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি ব্যাপার মামুনি, তুমি এখানে দাঁড়িয়ে কেন? আসলে কোন দিকে যাব বুঝতে পারছি না। তানিমের বাবা বুঝতে পারলেন পরিস্থিতি, তিনি বললেন, তুমি আমার সাথে এসো। মাহিরা তানিমের বাবাকে অনুসরণ করলো। তানিমের বাবা তাকে তানিমের রুমে নিয়ে আসে। এটা তানিমের রুম, তুমি আজ থেকে এখানেই থাকবে। আর একটা কথা বলি, তোমার আর তানিমের বিয়েটা আর 5টা সাধারণ বিয়ের মতো নয়। তানিম তোমাকে এত সহজে মেনে নেবে না, কিন্তু তোমাকে ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে হবে যেন তানিমের মন জয় করতে পারো। আর তোমার শাশুড়ি, সে তো মহা ঝামেলা, তাকেও কষ্ট করে সহ্য করে নিও। আমিও চেষ্টা করব যেন তোমার শাশুড়ি তোমাকে মেনে নেয়। ঠিক আছে আঙ্কেল, আমি চেষ্টা করব আপনি যেভাবে বলছেন সেভাবে চলার। বোকামে, শ্বশুরকে কেউ আঙ্কেল ডাকে? মাহিরা একটু লজ্জা পেল। সে বলল, সরি, কিন্তু কি ডাকবো? তোমাকে আমি আমার মেয়ে হিসেবে এই বাড়িতে এনেছি, তুমি আমাকে বাবা ডাকবে। ঠিক আছে বাবা। আহ, মেয়ের মুখে বাবা ডাক শোনা খুবই মধুর। তোমার তো একটা মেয়ের শখ আমারও ছিল, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আগে মেয়ে দেননি। তবে এখন তোমার রূপে আল্লাহ আমার মনের বাসনা পূরণ করেছেন। অনেক কথা বললাম, এবার তুমি ফ্রেশ হও, আমি আসছি। তানিমের বাবা চলে গেলেন। মাহিরা তানিমের রুমটা ভালো করে দেখতে লাগলো। ছিমছাম গোছানো একটা রুম, কেউ বুঝতে পারবে না এই রুমে একটা ব্যাচেলর ছেলে থাকে। সাধারণ তানিমের বয়সী ছেলেরা অগোছালো হয়, কিন্তু রুম দেখে মনে হচ্ছে তানিম বেশ গোছালো ছেলে। মাহিরা লাগেজ খুলে রাতে পরার জন্য একটা 3 পিস বের করে বাথরুমে যায়। এমন সময় তানিম রুমে এসে চেঞ্জ করতে শুরু করলে মাহিরা বাথরুমের দরজা খুলে হঠাৎ তানিমকে দেখে চিৎকার করে ওঠে। আরে চিৎকার করছো কেন, আজব তো। সরি, আসলে আপনাকে হঠাৎ দেখে ভয় পেয়েছি। সে না হয় বুঝলাম, কিন্তু আপনি আমার রুমে কেন? বাবা আমাকে এই রুমে দিয়ে গেছেন, বলেছেন আমি আজ থেকে এই রুমেই থাকবো। অসম্ভব, আপনি এখানে থাকলে আমি থাকবো কোথায়? সেটা তো আমি জানি না। আপনার জানতেও হবে না, আমি জেনে আসছি। তানিম দ্রুত পায়ে বাবা মায়ের রুমে গেল। সে বলল, বাবা, মাহিরা কি আমার রুমে থাকবে? হ্যাঁ, তোমার বিয়ে করা বউ তো তোমার রুমেই থাকবে, আর এটাই স্বাভাবিক। বাবা প্লিজ, তুমি বিয়ে করতে বলেছো, আমি করেছি, এখন রুমও শেয়ার করতে হবে? আমিও তো তোমার মায়ের সাথে রুম শেয়ার করে থাকি, আমাদের তো সমস্যা হচ্ছে না। তুমি আমাদের সাথে ওদের তুলনা করছো? একে তো জোর করে মেয়েটাকে আমার ছেলেটার ঘাড়ে উঠিয়েছো, এখন রুমও শেয়ার করতে বলছো? মেয়েটা তো গেস্ট রুমেও থাকতে পারে, তাই না? না, পারে না। তানিমের সাথে মাহিরার বিয়ে হয়েছে, যেভাবে হোক বিয়ে, কিন্তু বিয়ে হয়েছে এটাই সবচেয়ে বড় কথা। তাই অবশ্যই দুজনকে দুজনের সাথে মানিয়ে চলা শিখতে হবে। তুমি জোর করে মেয়েটাকে আমার ছেলের গলায় ঝুলিয়ে ওর জীবনটা নষ্ট করলে। বারবার মেয়েটা মেয়েটা করবে না, ওর একটা নাম আছে, মাহিরা। নাম ধরেই ডাকবে, নইলে বৌমা বলে ডাকবে। আমি ওকে আমার ছেলের বউ হিসাবে মানি না, মানব না।
বাবা মা প্লিজ তোমরা চুপ করো, অশান্তি ভালো লাগছে না। অশান্তি যেন না হয় সেভাবেই মানিয়ে গুছিয়ে চলো। ঠিক আছে, আমারটা আমি বুঝে নিব। খবরদার, তুমি বা মাহিরা কেউ গেস্ট রুম দখল করার চিন্তাও করো না, ফল ভালো হবে না। তানিম আর কিছু বলল না, চুপচাপ দাঁতে দাঁত চেপে বাবা মায়ের রুম থেকে সোজা নিজের রুমে চলে এলো। ততক্ষণে মাহিরা গোসল করে ফ্রেশ হয়ে নিয়েছে। তানিম মাহিরাকে এক নজর দেখে চমকালো, মনে মনে বলল, মেয়েটা তো অনেক সুন্দর। কিন্তু মুখে কিছু বলল না। অনেক রাত হয়েছে, শোয়া দরকার। কিন্তু তানিম মাহিরা দুজন খাটের দুই কোণায় দাঁড়িয়ে আছে। আপনি খাটে শুয়ে পড়ুন, আমি ফ্লোরে শুয়ে পড়ছি। তা কি করে হয়? আপনি না হয় খাটে শুয়ে পড়ুন, আমি ফ্লোরে শুচ্ছি। অকারণে কে কোথায় শুবে সেটা নিয়ে ঝগড়া করার দরকার নেই। আজকে আপনি খাটে শুয়ে পড়ুন, আমি আগামীকাল একটা ব্যবস্থা করে ফেলবো। আগামীকাল যদি ব্যবস্থা হয় তাহলে তো কেবল একটা রাতের ব্যাপার। আমরা না হয় মাঝখানে বালিশ রেখে দুজন দুই পাশে শুয়ে পড়ি, খাট বড় আছে, সমস্যা হবে না। ঠিক আছে। তানিম মাহিরা মাঝখানে বালিশ রেখে দুজন দুপাশে শুয়ে পড়ে। দুজনের মনের ভেতরই তুমুল ঝড়। জীবনের গল্পটা কেমন হওয়ার কথা ছিল আর কেমন হয়ে গেল। আপনাকে একটা কথা বলার ছিল। বলুন। আমি কিন্তু আপনাকে কখনো স্ত্রীর অধিকার দিতে পারবো না। কেন? আপনি কি কারো কাছে কমিটেড? না, তবে আমার ইচ্ছে ছিল প্রেম করে বিয়ে করব, কিন্তু তা আর হলো কই। চিন্তা করবেন না, আমি কখনোই আপনার কাছে স্ত্রীর অধিকার চাইবো না। এই বিয়েটা আমি মন থেকে মেনে নিতে পারছি না। আমিও এমনটা হবে কখনো ভাবিনি। আমরা যা ভাবি তা কখনো হয় না, যা ভাবি না তাই হয়ে যায়। ঠিক বলেছেন। আপনি চিন্তা করবেন না, আমি বেশি দিন আপনাকে জ্বালাবো না। মানে হলো আপনার সাথে আমার সংসার করা হবে না, আমি অনেক দূরে চলে যাব। কোথায় যাবেন? কি আশ্চর্য, আমাকে ফাঁসানোর কোনো ধান্দা করছেন নাকি? আর এত ভয় পাওয়ার কিছু নেই। আমার স্বপ্ন ছিল যে আমি দেশের বাইরে মাস্টার্স করব। বাবা মাও তা জানতেন। আমার এই স্বপ্নের কথা চিন্তা করেই তারা আমার জন্য কানাডা প্রবাসী নিয়ে এলেন। তারপর কি হলো তা তো চোখের সামনেই দেখলেন। বর পালিয়ে গেল আর আমার আপনার সাথে বিয়ে হয়ে গেল। সো স্যাড। এখন আর দুঃখ প্রকাশ করে লাভ নেই। আমি সিদ্ধান্ত নিয়েছি দেশের বাইরে চলে যাব চিরদিনের জন্য। কেন? যেন আপনাকে মুক্তি দিতে পারি আর নিজেও মুক্তি পাই। এতে আমাদের দুজনেরই ভালো হবে। এটা বেশ ভালো বুদ্ধি। আমার কখনোই দেশের বাইরে যাওয়ার স্বপ্ন টপ্ন ছিল না, তবে আপনার যেহেতু এই স্বপ্ন আছে আর আমারও তাতে ফায়দা আছে। আমি আপনাকে সব রকম সাহায্য করব এই বিষয়ে। ঠিক আছে, আর থ্যাঙ্কস ইন অ্যাডভান্স। থ্যাঙ্কস দিতে হবে না, এবার ঘুমান। গুড নাইট। গুড নাইট টু। পরের দিন সকালে সকলে নাস্তা করার জন্য টেবিলে বসেছে। তানিম রেডি হয়ে এসেছে, সে ভার্সিটি যাবে। মা যা দেবে তাড়াতাড়ি দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। ঘুম থেকে দেরি করে উঠলি কেন তাহলে? রাতে ভালো ঘুম হয়নি তো, তাই লেট হয়ে গেছে। তানিমের কথা শুনে তানিমের মা থমকে গেলেন। তার মাথায় প্রথম যে প্রশ্নটা এলো তা হলো, তানিম কি তাহলে মাহিরাকে বউ হিসেবে মেনে নিয়েছে? তিনি তানিমকে জিজ্ঞেস করলেন, কেন ঘুম হয়নি তোর? আসলে কখনো কারোর সাথে এভাবে রুম শেয়ার করিনি তো, তাই একটু অদ্ভুত লেগেছে, আর ভালো ঘুমও হয়নি। আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। সময় মাহির এসে উপস্থিত হয়। সদ্য গোসল করে এসেছে সে, চুল থেকে টপ টপ পানি ঝরছে। তাকে দেখে তানিমের বাবা বলল, শুভ সকাল মা, কেমন আছো? ভালো। ঘুম ভালো হয়েছে? হ্যাঁ। তানিমের মা মাহিরার ভেজা চুল দেখে থমকে গেলেন, আবারও জিজ্ঞেস করলেন, তুমি গোসল করছো? জি, আসলে আমার সব সময় ঘুম থেকে উঠে সকালে গোসল করার অভ্যাস। মাঝে মধ্যে রাতেও গোসল করি। সকালবেলা গোসল করা ভালো, সারাদিন মন মাইন্ড ফ্রেশ থাকে। নাও নাস্তা করা। মাহিরা নাস্তা খেতে শুরু করে। তানিমের বাবা বলল, তোমার সম্পর্কে তো আমি সেভাবে কিছু জানি না। তোমার বাবা আমার আত্মীয় হলেও মাঝখানে অনেক দিন কোনো যোগাযোগ ছিল না। তা তুমি কিসে পড়ছো এখন? আমি মাস্টার্স ফার্স্ট ইয়ার, নতুনই ভর্তি হয়েছি। তুমি মাস্টার্সে পড়ো আর আমার তানিম তো কেবল থার্ড ইয়ার। তাহলে তো তুমি আমার তানিমের থেকে বয়সেও বড়। তানিমের বাবা, দেখছো তুমি কি করছো?
বয়সে বড় একটা মেয়েকে আমার ছেলের ঘাড়ে ঝুলিয়ে দিয়েছো। এখন কি হবে আমার ছেলেটার? মাহিরা কোনো বাঘ ভাল্লুক নয় যে তোমার ছেলেকে খেয়ে ফেলবে। তানিমের মায়ের কথা শুনে মাহিরা যেন চুপসে গেল। তানিমের বাবা বলল, কোন ভার্সিটি থেকে মাস্টার্স পড়ছো? ব্র্যাক ইউনিভার্সিটি। কি আপনি আমার ইউনিভার্সিটিতে পড়েন? মানে আমিও ব্র্যাকে পড়ি, বিবিএ থার্ড ইয়ার, কিন্তু আপনাকে কখনো দেখিনি কেন? ফ্যাকাল্টি আলাদা, তাই হয়তো। হতে পারে। আপনি তো তাহলে আমার ভার্সিটির সিনিয়র আপু হয়ে গেলেন। কি অদ্ভুত। আচ্ছা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চললাম। তানিমার অপেক্ষা না করে চলে যায়। মাহিরা বলে, বাবা যদি কিছু মনে না করেন তো একটা কথা বলি। হ্যাঁ বলো মা। আমি কি আগামীকাল থেকে ভার্সিটি যেতে পারি? অবশ্যই যেতে পারো, পড়াশোনা খুবই জরুরি। বিয়ে হয়ে গেছে, এখন এত পড়াশোনা দিয়ে কাজ কি? তুমি বাড়িতেই থাকবে। অকারণে ভার্সিটিতে গিয়ে আমার ছেলের জীবন কঠিন করার প্রয়োজন নেই। ওর ভার্সিটিতে যাওয়ার সাথে তানিমের জীবন কঠিন হওয়ার কি সম্পর্ক? ও ভার্সিটিতে গেলেই সবাই জেনে যাবে যে তানিমের ওরই ভার্সিটির বড় আপুর সাথে বিয়ে হয়েছে। এতে আমার ছেলের সম্মান থাকবে, বন্ধুরা ওকে ছিছি করবে না। যেহেতু তানিমের সাথে মাহিরার বিয়ে হয়ে গেছে, আজ বাদে কাল। আজ বাদে কাল আরও পরেও আসতে এখানেই ঢোল পেটানোর প্রয়োজন দেখছি না। দেখো, বেশি বাড়াবাড়ি কিন্তু আমার পছন্দ নয়, সেটা তুমি ভালো করেই জানো। না থাক বাবা, বাদ দিন। মা আমি তো পড়াশোনা ছাড়তে পারবো না, তবে আপনাকে এতটুকু নিশ্চয়তা আমি দিতে পারি যে আমার আর তানিমের বিয়ের কথা ভার্সিটির কেউ জানতে পারবে না। আমি কাউকে ভুলেও কখনো এই কথা বলবো না। প্লিজ আমাকে ভার্সিটি যাওয়ার অনুমতি দিন। তুমি অবশ্যই ভার্সিটিতে যাব, আমি বলছি তুমি যাব, আর তোমাকে কেউ বাধা দেবে না। তানিমের মা আর কিছু বললেন না, রান্নাঘরে চলে গেলেন। আজ বিকেলে তোমাদের বাসা থেকে মেহমান আসবে, তৈরি থেকো। বাবা আমি তো আমার ফোনটা আনিনি, আমি কি আপনার ফোনটা একবার পেতে পারি? মাকে একটা ফোন দিব। অবশ্যই কথা বলবে, এই নাও ফোন। আমি মায়ের সাথে কথা বলে আপনার ফোনটা দিয়ে যাব। ঠিক আছে, আমি ড্রয়িং রুমেই আছি। মাহিরা ফোন নিয়ে সোজা তানিমের রুমে চলে এলো। হ্যালো মা, কেমন আছো? ভালো আছি রে মা, তুই কেমন আছিস? আমি ভালো আছি। বাবা কেমন আছেন? তোর বাবাও ভালো আছে, যদিও কালকের ঘটনার পর আমাদের কারো মনে ভালো নেই। মা রাকিবদের বাড়ি থেকে তোমাদের সাথে কেউ যোগাযোগ করেছিল? হ্যাঁ, রকিবের বাবা ফোন করেছিল, ক্ষমা চাইলেন। এমন একটা ঘটনা যে রকিব ঘটাবে তা ওনারাও বুঝতে পারেনি। আচ্ছা, আর কিছু বলেনি? রাকিব কোথায় আছে বা কিছু? রকিবকে তারা এখনো খুঁজে পায়নি, কোথায় গা ঢাকা দিয়েছে কে জানে। তোর কথা জিজ্ঞাসা করেছিল অবশ্য, আমি বলেছি তোর বিয়ে হয়ে গেছে। ওদের অকৃতজ্ঞ ছেলের জন্য তো আর আমরা আমার মেয়ের জীবন নষ্ট হতে দিতে পারি না। এসব বাদ দাও, তোমরা নাকি আজকে বিকেলে আসছো এই বাসায়? হ্যাঁ, তোর শাশুড় ফোন করে আমাদের যেতে বলেছে। শোনো মা, আসার সময় আমার কিছু কাপড়, বই, ল্যাপটপ আর মোবাইলটা নিয়ে এসো। আমি কাল থেকে ভার্সিটি যাব। তুই ভার্সিটিতে যাবি এত তাড়াতাড়ি? ওরা কিছু বলবে না তো? না, আমার শ্বশুর আবার সাথে এই বিষয়ে কথা বলেছি, তার কোনো সমস্যা নেই। তাহলে তো ভালোই হলো। ঠিক আছে মা, আমি এখন রাখি। তোমরা তো বিকেলে আসছোই, তখন কথা হবে। আচ্ছা, ভালো থাকিস। মায়ের সাথে কথা বলে মাহিরা কিছুক্ষণ বসে রইল। জীবনের মোড় যে এভাবে ঘুরে যেতে পারে সে বুঝতেই পারেনি। মাহিরা ফোনটা শ্বশুরকে ফেরত দেওয়ার জন্য শাশুড়ির রুমের সামনে এসে থমকে গেল। রুমের ভেতর শ্বশুর শাশুড়ির মধ্যে কথা হচ্ছে। আমাকে না জিজ্ঞেস করেই তুমি ওদের আসতে বলে দিলে? একবার তো আমার সাথে আলাপ করতে পারতে। আলাপের কি আছে? গতকাল ওদের মেয়ের বিয়ে হয়েছে আমার ছেলের সাথে, আজকে ওরা মেয়েকে দেখতে আসবে, এটাই স্বাভাবিক। স্বাভাবিকের মাঝেও অনেক কিছু থাকে। এখন এত আয়োজন এত অল্প সময়ে আমি কিভাবে করব? বাড়িতে কাজের লোক থাকার পরও তোমার এই উটকো চিন্তার কারণ আমার মাথায় আসছে। তারপরও যদি তোমার রান্না করতে সমস্যা হয় তো বলো, আমি রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে দেব। হ্যাঁ, তুমি তো শুধু এসবই পারো, আমার কথা কখনো ভাবো না? তোমার কথা ভেবেই তো ছেলের বউ এনে দিলাম, যাতে সারাদিন দুজন গুটুর গুটুর করতে পারো। ওকে, আমি ছেলের বউ মানি না। একদিন ঠিকই মেনে নেবে। এখন আমার কানের কাছে বকবক না করে আয়োজন করো গিয়ে।
আমি এত কিছু রান্না করতে পারবো না। তুমি রেস্টুরেন্ট থেকে খাবার আনিয়ে অতিথি আপ্যায়ন করো। না পারলে তো আর কিচ্ছু করতে পারবো না। আমি রেস্টুরেন্ট থেকে অর্ডার করে দিব। তুমি অন্তত পায়েসটা রান্না করো। তোমার হাতের পায়েস তো যেন অমৃত। হয়েছে, এত আলগা প্রেম দেখাতে হবে না। কি কি অর্ডার করতে হবে লিখে দিচ্ছি। মাহিরা দরজার বাহির থেকে শ্বশুর শাশুড়ির সব কথাই শুনল। ওর একটু খারাপ লাগলো, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে দরজায় টোকা দিল। আসবো বাবা? হ্যাঁ, এসো। কথা হয়েছে মায়ের সাথে? জি হয়েছে। ঠিক আছে, এখন তুমি রুমে গিয়ে বিশ্রাম করো। ঠিক আছে। ড্রয়িং রুমে টেবিল সাজানো হচ্ছে, ঝাড় লণ্ঠন জ্বলছে, কাচের শোপিস পালিশ করা হচ্ছে, রান্নাঘরে কাজের শব্দ। খাবারের লিস্টটা আবার দেখো তো। কাবাব, পোলাও, মুরগি ফ্রাই, কোরমা, সালাদ সব ঠিকঠাক তো? আরে সব তো আছে। তুমি তো এমনভাবে প্রস্তুতি নিচ্ছ মনে হচ্ছে রাষ্ট্রপতি আসবেন। নিজের মন থেকে কিছুই করছি না, শুধুমাত্র তোমার নাম রক্ষাই করছি। তবু যে করছো তার জন্য তোমাকে ধন্যবাদ। মিষ্টির দোকানে ফোন করেছিলে? ওরা কখন দই মিষ্টি পাঠাবে? চলে আসবে 10-15 মিনিটের মধ্যে। এমন সময় তানিমও ফিরে আসে ভার্সিটি থেকে। কিসের প্রস্তুতি চলছে? তোমার শ্বশুর বাড়ি থেকে মেহমান আসছে, তুমিও ফ্রেশ হয়ে তৈরি হয়ে নাও। আমার থাকাটা কি জরুরি? হ্যাঁ, অবশ্যই জরুরি। তোমার সম্মান তো বাঁচাতে হবে, তাই তুমি কলুর বলদের মতো তৈরি হয়ে যাও। ছেলের মাথাটা একটু কম নষ্ট করো, সে বড় হয়েছে। বাবা মা একটু বেশি খুঁতখুঁতে, জানোই তো। যেহেতু মাহিরার পরিবার আসছে, মান সম্মান রাখতে হবে, আর আমাকেও উপস্থিত থাকতে হবে। আমি না হয় প্রস্তুত হয়েই আসি। মান সম্মান? কার মান সম্মান? আমাদের নাকি ওদের? মা এর মানে কি? আমার ছেলের মতো ছেলে লাখে একটা থাকে, আর সেই ছেলেকে বিয়ে করতে হয়েছে বয়সে বড় এক মেয়েকে। এটাই তো বড় ভুল। মা চুপ করে গেল, চোখে মুখে অসন্তোষ স্পষ্ট। উনি সব কাজ করছেন ঠিকই, তবে নিতান্তই অনিচ্ছায়। তানিম নিজের রুমের দিকে চলে যায়। রুমে মাহিরা শাড়ি পরছিল। তানিম নক না করে ঢুকে পড়ে। হঠাৎ তানিমকে দেখে মাহিরা চেঁচিয়ে ওঠে। আহ! মাহিরাকে এভাবে দেখে তানিম অপ্রস্তুত হয়ে যায়। রুম থেকে বের হতে হতে বলে, সরি, আমি একটু খেয়ালও করিনি। চটজলদি শাড়িটা ঠিকঠাক করে ভেজানো দরজাটা সামনে গিয়ে বলে, এবার ভেতরে আসুন। তানিম মাথা নিচু করে রুমে ঢোকে। মাহিরা বলে, দরজায় নক করে রুমে ঢোকা একটা মিনিমাম ম্যানার্স। আসলে সরি, আমি ভুলেই গিয়েছিলাম যে এই রুমটা আর আমার একার নেই। সবসময় এভাবেই রুমে চলে আসি, তাই মনে ছিল না। আপনারও একটা ভুল আছে কিন্তু। আমি কি ভুল করেছি? আপনারও উচিত ছিল দরজা লক করে চেঞ্জ করার। মাহিরা নিজের ভুলটা বুঝতে পারে। আসলেই তো, সে যদি দরজাটা লক করে রাখতো তাহলে এই ঘটনা ঘটতো না। আচ্ছা, আমিও বুঝতে পেরেছি নিজের ভুল। যেহেতু দুজনেরই ভুল, তাই আমিও সরি। কিন্তু আপনি এখন থেকে মনে রাখার চেষ্টা করবেন যে আপনার এই রুমটায় আরও একজন মানুষের বসবাস। আমি সত্যিই সরি। বিষয়টা যে কোনো মেয়ের জন্য অস্বস্তিকর। মাহিরা আর কিছু বলল না, আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে শুরু করে। তারপর নিজের কাপড় নিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে যায়। 10 মিনিট পর তানিম ওয়াশরুম থেকে বের হয়ে থমকে যায়। ড্রেসিং টেবিলের সামনে যেন এক অপরূপ রূপবতী দাঁড়িয়ে আছে। তানিমকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মাহিরা বলে, এভাবে কি দেখছেন? আসলে সদ্য গোসলের পর জীবনে কখনো মাকে ছাড়ার কাউকে দেখিনি তো, তাই কোনো মেয়েকে যে গোসলের পর এত স্নিগ্ধ লাগে জানতাম না। মাহিরা আর কিছু বলল না, নিজের মতো তৈরি হতে লাগলো। তানিমও তৈরি হয়ে নিল। বিকেলে দরজার ঘন্টা বাজে। মাহিরার পরিবার চলে এসেছে। আসসালামু আলাইকুম ভাই সাহেব, কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি। আসুন বসুন। আসতে কোনো অসুবিধা হয়নি তো? বাড়ি তো বেশি দূরে নয়, কোনো অসুবিধা হয়নি। তানিম এগিয়ে এসে মাহিরার বাবাকে সালাম দেয়। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ভালো আছি বাবা। সবাই ড্রয়িং রুমে বসে চা নাস্তা করে। হালকা কথাবার্তা শুরু হয়। মাহিরা তানিম সবার মাঝখানে বসে আছে। হঠাৎ তানিমের মা বললেন, আমি আজকেই জানতে পারলাম মাহিরা মাস্টার্সে পড়ে। হ্যাঁ, ও এবার মাস্টার্স ফার্স্ট ইয়ারে ভর্তি। একটা কথা জানতে চাইছিলাম, মাহিরার জন্ম তারিখটা কত বলবেন? জন্ম তারিখ? ওর জন্ম 1998 সালের সেপ্টেম্বর মাসে। আচ্ছা, তাই নাকি?
আমাদের তানিমের জন্ম তো 1998 সালের অক্টোবরে। সেই হিসাবে তো মাহিরা আমার ছেলের থেকে বয়সে বড়, বয়সেও বড়, ভার্সিটিতেও সিনিয়র। ঘরে থমথমে পরিবেশ। কি বলতে চাইছেন আপনি? আরে রাগ করবেন না, আমি তো শুধু বলছি মাহিরা বয়সে তানিমের থেকে বড়। বাকি জীবন ওরা একসাথে ভালো থাকতে পারবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। আপা, এই কথা আপনাকে মানায় না। মাহিরা আর তানিমের বিয়েটা ভাগ্যের পরিহাস। মা, এগুলো কি বলছো তুমি? এখন এসব কথা বেমানান। যদি আবার এমন কিছু বলছো, আমি কিন্তু আর চুপ থাকবো না। আজ অতিথি এসেছে, ভদ্রতা দেখাতে শিখো। তানিমের মা ঠোঁট বাঁকিয়ে নীরব। সবাই টেবিলে বসলো, খাবার পরিবেশন চলতে থাকে। আহা, খাও সবাই। রান্না কেমন হলো বলো তো? খুবই ভালো, অনেক আয়োজন করেছেন। কিছুক্ষণ পরে আবার তানিমের মা খোঁচা দিলেন। জানেন, বউয়ের পরিবার যেমন সংসারও তেমন হয়। যদি মেয়ের পরিবার সব দিক দিয়ে সমান না হয় তবে ছেলের ভাগ্য খারাপ হয়ে যায়। ঘরে শুনশান নীরবতা নেমে এলো। মাহিরার মা বাবা অপমানিত মুখে চুপ। মা, আমি বিশ্বাসই করতে পারছি না তুমি এমন সময় এসব কথা বলতে পারো। আজ তোমাকে দেখে আমি নিজের কাছে অচেনা মনে হচ্ছে। আমি কি কখনো ভাবতাম তুমি অন্যের পরিবারকে ছোট করে কথা বলবে? আমি তো কেবল কথার কথা বললাম, এইটাকে এত সিরিয়াসলি নেয়ার কি আছে? না, কথার ছলে হলেও অপমান অপমানই। আর কোনোদিন যেন এমন না হয়। সবাই নীরব হয়ে খাওয়া দাওয়ায় মন দিল। পরিবেশ অস্বস্তিতে ভরা। খাওয়া দাওয়া শেষে সবাই বসে কথা বলছিল। বাবা, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আমার মাকে নিয়ে একটু নিজের ঘরে যেতে চাই। এতে জিজ্ঞেস করার কি আছে? যাও, তোমার মাকে তোমার রুমটা দেখিয়ে আনো। মাহিরা নিজের মাকে নিয়ে তানিমের ঘরে চলে এলো। রুমে ঢুকে মাহিরা ঘরে ঢুকতে মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আরে বকা মেয়ে, কাঁদছিস কেন? তানিমের আম্মু তোমাদের কিভাবে অপমান করলো আমার একটুও ভালো লাগেনি। এইসব কথা আমি গায়ে লাগাইনি, তুইও মনে রাখিস না। আমার খুব খারাপ লাগছে। আসলে ঘটনাটাই এমন ঘটেছে যে এইসব কথা আমাদের প্রাপ্য। তোমরা কেন ওদের প্রস্তাবে রাজি হয়েছিলে? এটা ছাড়া তো আর কোনো উপায়ই ছিল না। বিয়েই কি একটা মেয়ের জীবনের সবকিছু? বিয়ে সব কিছুই নয়, আবার অনেক কিছু। এখন তো একজনের কথা শুনছিস, তখন হাজার জনের কথা শুনতে হতো। সহ্য করতে পারতি? ঠিক পারতাম, তবু আজকের দিনটা দেখতে হতো না। পারতি না রে মা। একজনের কথা সহ্য করা যায়, হাজার জনের কথা সহ্য করা যায় না। তখন হাজার জন তোকে, তোর বাবাকে, আমাকে কথা শোনাতো। ওই কথার কষ্ট তুই সহ্য করতে পারতি না, তার চেয়ে এই ঢের ভালো। মাহিরা আর কিছু বলল না। কিছুক্ষণ মায়ের বুকে মাথা রেখে কাঁদলো। আচ্ছা, অনেক হয়েছে, আর কাঁদিস না। একদিন সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। তোমাকে যা আনতে বলেছিলাম এনেছো? হ্যাঁ, সব এনেছি। ড্রয়িং রুমে একটা রাগেজের শপ আছে। রাত 10টার দিকে মাহিরার পরিবার চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। মুখে হাসি থাকলো, চোখে মুখে অভিমান স্পষ্ট। আচ্ছা, আমরা উঠি, অনেক আয়োজন করছেন। আহা, এভাবে উঠবেন না, আর একটু বসুন। না ভাই সাহেব, আজ যাই, আবার আসবো ইনশাল্লাহ। মাহিরার বাবা তানিমের বাবার হাত ধরে বলেন, আমার মেয়েটাকে দেখে রাখবেন ভাই সাহেব, ও অনেক লক্ষ্মী মেয়ে। আমি জানি মাহিরা অনেক লক্ষ্মী। ওকে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। ওকে আমি আমার নিজের মেয়ের মতোই আগলে রাখব। আমি নিশ্চিন্ত হলাম। সকলে মিলে মাহিরার পরিবারকে এগিয়ে দেয়। এরই ফাঁকে মাহিরার মা মাহিরাকে বলে, যাই হয়ে যাক না কেন, ধৈর্য হারাবি না, আর আমাকে যে কোনো অসুবিধার কথা জানাবি। ঠিক আছে আন্টি, প্লিজ কিছু মনে করবেন না। আমি আপনাদের কষ্ট বুঝতে পারছি। তুমি ভালো থাকো বাবা, সংসারটা টিকিয়ে রেখো। আপনারাও ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। অতিথিরা চলে গেলে মাহিরা নিজের ঘরে চলে যায়। বালিশে মুখ গুজে কেঁদে ওঠে। আমার পরিবারকে এমন অপমান সহ্য করতে হলো, অথচ আমি কিছুই বলতে পারলাম না। এমন সময় তানিমও রুমে ঢোকে। তার চোখে দুঃখ, কষ্টে দৃঢ়তা। মাহিরা, আমি জানি আপনি কষ্ট পেয়েছেন। আমিও লজ্জিত। নিজের মাকে এমন রূপে আগে কখনো দেখিনি। আপনার মা কেন এভাবে বলল? আমার বাবা মা কি অপরাধ করেছে? আমি সত্যি হতভম্ব। মনে হলো
মা আজ আমার কাছেই অচেনা হয়ে গেল। উনি এমনটা করলেও পারতেন। তানিম এগিয়ে এসে ওর চোখের জল মুছিয়ে দেয়। শুনুন, কষ্টটা ভুলে মা ভুল করেছে, তবে আমি সেটা মেনে নেব না। মাকে অবশ্যই বুঝিয়ে বলবো যেন এই ধরনের কাণ্ড আর কখনো না করেন। আপনার কাছে অনুরোধ, যতদিন এই বাড়িতে আছেন আমার মাকে একটু কষ্ট করে সহ্য করেন, তারপর যখন চলে যাবেন তখন তো আর কোনো দায় থাকবে না। ঠিক আছে, আমি চেষ্টা করব। রাতে খাবারের পর বাবা মায়ের মধ্যে আলাপ চলছে। তানিমও পাশে দাঁড়ানো। শোনো, আজকের ঘটনার পুনরাবৃত্তি আমি চাই না। আমি চাইলে তোমাকে সবার সামনে থামিয়ে দিতে পারতাম, কিন্তু ইজ্জতের জন্য করিনি। আরেকবার যদি এমন হয় আমি নীরব থাকব না। মা, তুমি জানো যে আমি তোমাকে কতটা শ্রদ্ধা করি, কিন্তু আজ তোমার কথা শুনে আমি নিজেই তোমাকে চিনতে পারিনি। দয়া করে এমন করো না প্লিজ। আমি যা বলেছি সেটা শুধু কথার ছলে। কথার ছলে হোক বা সিরিয়াস, এভাবে অপমান করা ঠিক হয়নি। ভবিষ্যতে যেন আর না হয়। মা চুপ করে বসে থাকলে পরিবেশ নীরবতা। পরের দিন সকালে তানিমের মা নাস্তা বানাচ্ছে। মাহিরা এগিয়ে আসে সাহায্য করার জন্য। মা, আমি কি আপনাকে সাহায্য করব? তার প্রয়োজন নেই, কাজের লোক আছে, আমি সব সামলে নেব। আপনি কাজ করবেন আর আমি বসে থাকব, এটা তো ভালো দেখায় না। আপনি আমাকে বলুন না কি করতে হবে, আমি করে দিব। কোনো কাজকর্ম কি তোমার মা তোমাকে শিখিয়েছে? হ্যাঁ, সব কাজই শিখিয়েছে। বাসন মাজা থেকে কাপড় ধোয়া, রান্না করা, ঘরের অন্যান্য সব কাজ আমি করতে পারি। তাহলে তো ভালোই। সকালের নাস্তায় কি কি হবে? পরোটা, সবজি, হালুয়া আর চা। তানিম সাথে ফ্রেশ জুস পছন্দ করে। মা, আমি তাহলে হালুয়াটা বসিয়ে দেই আর পরোটাটা ভেজে ফেলি। ঠিক আছে, এতই যখন কাজ করতে মন চাইছে তাহলে সব কাজই করো। আমি চললাম, কাজের মহিলা তোমাকে সাহায্য করবে। নিজের কথা শেষ করেই তানিমের মা রান্নাঘর থেকে বেরিয়ে যায়। মাহিরা বোকার মতো হয়ে যায়। মনে মনে বলতে থাকি, আমি কি কোনো ভুল করলাম? কি ভুল করলো সেই চিন্তা না করে মাহিরা কাজে লেগে পড়ে। এক হাতে সব রান্না শেষ করে ডাইনিং টেবিলে সার্ভ করে ফ্রেশ হতে চলে যায়। একে একে সবাই খাবার টেবিলে চলে আসে। আজকে চায়ের স্বাদ একটু ভিন্ন লাগছে। শুধু জুসটাও টেস্ট হয়েছে? তানিমের বাবা সবজি মুখে দিলেন। আজকে মনে হচ্ছে সব রান্নাই ভালো হয়েছে। তা অন্যদিন যে আমি রান্না করি সেটা কি ভালো হয় না? আজকে রান্না তুমি করনি? না, আমি কিছু করিনি আজকে। তাহলে বানিয়েছে সব? সব মাহিরা বানিয়েছে। বাহ, ভার্সিটির বড় আপু যে এত ভালো রাঁধুনি, জানতাম না তো। এর মাঝে মাহিরা রেডি হয়ে চলে আসে। মাহিরাকে দেখে তানিমের বাবা বলে, এসো মা, আজকে তুমি রান্না করেছো? জি বাবা। কেন, ভালো হয়নি? হ্যাঁ, আমি আর ক্লাস মিস করতে চাচ্ছি না। বেশ, তাহলে তুমি তানিমের সাথেই যেতে পারবে, যেহেতু একই ভার্সিটি। আমার সাথে কেন? আমি বলেছি তাই। একই বাড়ি থেকে একই ভার্সিটি যাবে, তাহলে আলাদা যাবে কেন? আর তোমার তো বাইক আছে, সমস্যা হওয়ার তো কথা নয়। না, কি আর সমস্যা? ঠিক আছে, আমি নিয়ে যাব। সেই বরণ। নাস্তা শেষ করে তানিম মাহিরাকে নিয়ে বাইকে করে বেরিয়ে পড়ে। বাইকের স্পিডে মাহিরার ব্যালেন্স রাখতে অসুবিধা হচ্ছিল। তানিম সেটা বুঝতে পারে। সে বলে, আপনার বসতে অসুবিধা হলে আমার কাঁধে হাত রাখতে পারেন। প্রয়োজন নেই, আমি ঠিক আছি। আপনি মোটেও ঠিক নেই, কাঁধে হাত রাখুন, পড়ে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। মাহিরা অনিচ্ছা সত্ত্বেও তানিমের কাঁধে হাত রাখে, নইলে হয়তো সত্যি সে বাইক থেকে পড়ে যেত। ভার্সিটির কাছাকাছি আসতেই মাহিরা বলে, আমাকে এখানেই নামিয়ে দিন। কেন? ভার্সিটি তো এখনও দূরে। আমি এখান থেকে হেঁটে চলে যাব। বাইক থাকতে হাঁটতে হবে কেন? আসলে আমি চাই না কেউ আমাদের এভাবে একসাথে দেখুক, এতে প্রশ্ন তৈরি হবে। তানিম বুঝতে পারল মাহিরা ঠিক কি বোঝাতে চাইছে, তাই সে মাহিরাকে নামিয়ে দিল। আপনি তাহলে আস্তে ধীরে আসুন, চললাম। ঠিক আছে। তানিম বাইক টান দিয়ে চলে যায় আর মাহিরা আস্তে ধীরে হেঁটে ভার্সিটির দিকে যেতে শুরু করে। ভার্সিটির ক্যান্টিন। দুপুরের সময় চারিদিকে হইচই আড্ডা। কেউ গান শুনছে, কেউ দলে দলে গল্প করছে। একপাশের টেবিলে মাহিরা বসে নোট ঘাঁটছে। রিমা হাতে কফি কাপ নিয়ে ঢোকে। এই নিন ম্যাডাম, আপনার জন্য কফি। পড়তে পড়তে তো শহীদ হয়ে যাচ্ছিস। ভাবছিলাম তুই এখন হয়তো রান্নাঘর সামলেই জীবন পার করে দিবি। রান্নাঘর আর আমি, তুই জানিস তো আমি ঘরকন্যা, সব কাজ পারি,
পড়তেও পছন্দও করি, কিন্তু ওসবের জন্য আমি আমার স্বপ্নের সাথে কোনো কম্প্রোমাইজ করব না। আমি যা ছিলাম এখনো তাই আছি। তাই নাকি? কিন্তু তোর তো এখন নতুন টাইটেল তামিম ভাইয়ের বউ, এটার কি হবে? এইসব শোনার জন্য ক্যান্টিনে আসিনি রিমা। পড়াশোনার চাপ, মাথায় এক গাদা চিন্তা, এসব নিয়ে ব্যস্ত আমি। আচ্ছা আচ্ছা, সিরিয়াস মোডে চলে গেলি দেখছি। ঠিক আছে, তোকে একটা সিরিয়াস প্রশ্ন করি। তুই কি সত্যিই ভেবেছিস বিদেশ চলে যাবি? শুধু ভেবেছি না, প্ল্যানও করে ফেলেছি। স্কলারশিপের প্রসেস চলছে। বাহ, বিয়ের পরে এত দ্রুত এমন ডিসিশন! তানিম ভাই কি বলে? ওর কোনো আপত্তি নেই, বরং সাপোর্ট করেছে। সাপোর্ট করছে মানে? সত্যি তোকে বলেছে যেতে? হ্যাঁ, তাছাড়া তানিম আর আমি নিজেদের ইচ্ছায় তো আর বিয়েটা করিনি, তাই দায়িত্ববোধটাও নেই। কিন্তু মাহি, বাস্তবতা তো এত সোজা না। তুই গেলে তোর পরিবার মেনে নেবে? এটাই তো সবচেয়ে কঠিন ব্যাপার। আম্মু বাবা হয়তো বলবে, এখন তো বিয়ে হয়ে গেছে, সংসারে মন দাও। আমি জানি ওদের বোঝানো সহজ হবে না। শুধু তোর পরিবার কেন, তানিম ভাইয়ের ফ্যামিলি, তারা কি চুপ করে বসে থাকবে? ভাববি না তারা তোকে খুব সহজে ছাড়তে চাইবে? জানি তানিমের মা হয়তো আপত্তি করবে, বিয়ের সময় উনি খুশি ছিলেন না। এখন যদি শোনে বউ বিদেশে পড়তে যাবে, উনি নিশ্চয়ই রাগ করবেন। ভালো করে ভেবেচিন্তে সিদ্ধান্ত নে। আমি কি স্বপ্ন দেখে ভুল করেছি রিমা? ছোটবেলা থেকে ভেবেছি আমি নিজের ক্যারিয়ার গড়ব, স্কলারশিপ নিয়ে পড়তে যাব। এখন শুধু বিয়ে হয়ে গেছে বলে আমি কি সব স্বপ্ন ছেড়ে দেব? আমি তোকে থামাচ্ছি না, তুই জানিস তোর পাশে আমি সব সময় আছি। কিন্তু তুই চলে গেলে আমি একা হয়ে যাব। মানে? মানে এই যে, তোকে ছাড়া আমি কাকে পাবো বলতো? ক্লাসে তোর সাথে না বসলে, ক্যান্টিনে তোর সাথে আড্ডা না দিলে আমার সব ফাঁকা হয়ে যাবে। আহারে সোনা গো আমার, এমন নাটক করিস না। নাটক না মাহি, এটা সত্যি। তুই তো জানিস আমি তোর সাথে যতটা খোলামেলাভাবে মিশতে পারি আর কারোর সাথে পারি না। তুই গেলে আমি বেস্ট ফ্রেন্ড হারাবো। আমি তোকে হারাতে চাই না রিমা। তবু যাচ্ছিস? তোকে মিস করব ভীষণ। আমিও তোকে মিস করব, কিন্তু তোর আমি আটকে যেতে পারবো না। তবে তোর সাথে আমি মরার আগ অবধি যোগাযোগ থাকবে, বুঝেছিস? আচ্ছা, একবার ভেবেছিস তুই বিদেশে গেলি, তানিম ভাই হয়তো একা হয়ে যাবে। তখন যদি কেউ এসে ওর পাশে দাঁড়ায়, তোর কি লাগবে? এইসব কেন বলছিস? কারণ এটা হতেই পারে। তুই তো বলিস সংসার করা সম্ভব নয়। তানিম ভাইয়ের তো অনুভূতি আছে। তুই দূরে গেলে হয়তো অন্য কারোর সাথে মিশে যেতে শুরু করবে। আমি জানি না, হয়তো কষ্ট পাবো, আবার না পাওয়ার সম্ভাবনাই বেশি। কারণ আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক তৈরি হয়নি যা তানিমের মধ্যে কোনো অনুভূতি তৈরি করবে। দেখলি, তুই এখনো ওকে নিয়ে ভাবিস। তুই যতই বলিস সংসার করব না, কিন্তু ভিতরে ভিতরে একটা টান তৈরি হয়েছে ঠিকই। টান তৈরি হয়েছে কিনা জানি না, তবে আমার সিদ্ধান্ত বদলাবে না, আমি যাবই। তাহলে ঠিক আছে, তুই তোর স্বপ্নের পিছনে দৌড়াস, আমি এখানে বসেই তোকে মিস করব। ক্যান্টিনে একা বসে কফি খাবো, ক্লাসে একা নোট নেব। এত আবেগী হোস না রিমা, তুই আমায় ভুলে যাবি না, আমি জানি। ভুলবো না ঠিকই, কিন্তু তোকে ছাড়া সব ফাঁকা মনে হবে। কিছুক্ষণ দুজন চুপচাপ থাকে। ক্যান্টিনের ভেতর হইচই আরও বাড়ে। মায়েরা চোখে দ্বন্দ্ব স্পষ্ট। আচ্ছা, তোরা কি ভেবেছিস যদি তোর পরিবার না মানে? তখনও আমি যাব। এতটা দৃঢ় তুই আগে কখনো ছিলি না। স্বপ্ন মানুষকে শক্ত করে দেয় রিমা। তবুও আমি চাই না তুই যাস। ইচ্ছে থাকলেও আমার থামা সম্ভব না। ক্লাস শেষে বিকেলে ভার্সিটির গেটের বাইরে ফুচকার দোকান, চারিদিকে ছাত্রছাত্রীদের ভিড়। রিমা আর মাহিরা প্লেট হাতে দাঁড়িয়ে। তোকে বলছি মাহি, আজকে কিন্তু কম ঝাল খাবি না। কেন, ভয় পাচ্ছিস নাকি হারার? আমি আর হারবো? তুই জানিস না ফুচকা ঝাল খাওয়ার চ্যাম্পিয়ন আমি। ঠিক আছে, আজকে দেখি। দোকানদার একের পর এক ফুচকা দিতে থাকে। দুই বান্ধবীর মুখে ঝাল, তবুও হাসতে হাসতেই খাচ্ছে। আশেপাশে কয়েকজন তাকে মজা পাচ্ছে। উফ, এ কি মরিচ দিল ভাই, চলে যাচ্ছে জিওপা। এখন বুঝলি, কিন্তু আমি এখনো খেয়ে যাচ্ছি। দাঁড়া দাঁড়া, আমি হাল ছাড়বো না। দুজনে আরও ফুচকা খায়। শেষে দুজনেই হাঁপিয়ে ওঠে, বসে পড়ে। মানে হচ্ছে আগুন গিলে ফেলেছি।
আমি শপথ করছি আজকে জীবনে প্রথমবার হার মানলাম তোর কাছে। মানতেই হবে, আমি আসল চ্যাম্পিয়ন। দুজনেই হেসে ওঠে। আচ্ছা মাহি, সিরিয়াসলি বল, আমাদের এই দিনগুলো, ক্যান্টিন, ফুচকা, আড্ডা, এসব মনে পড়বে না? পড়বে রিমা, ভীষণ পড়বে। তুই, আমি, আমাদের প্রতিটা ক্লাস টিচারদের ঝাড়ি, হঠাৎ ক্লাস ফাঁকি দেওয়া, সব কিছু। তুই চলে গেলে আমি একা হয়ে যাব, এটা ভাবতেই অসহ্য লাগছে। তুই তো আমার জীবনের সবচেয়ে কাছের মানুষের একজন। লাভ ইউ। শুধু একজন নাকি? বেস্ট ফ্রেন্ড। খুশি তো? হ্যাঁ, কিন্তু তোর ছাড়া কেমন ফাঁকা লাগবে সেটা ভাবতেই পারছি না। আজকে যাই রে, অনেক দেরি হয়ে গেছে। বাই, আগামীকাল দেখা হবে, টাটা। রিমা চলে যায়। মাহিরা বাসে ফেরার জন্য রিক্সা নিয়ে নেয়। সন্ধ্যা নামছে, রাস্তায় প্রচণ্ড জ্যাম, গাড়ির হর্ন, লোকজনের ভিড়। হঠাৎ বিপরীতে বাইকে বসা তানিমকে দেখে ফেলে। মাহিরাকে দেখতে পায়। মাহিরা, এই ট্রাফিকে কতক্ষণ বসে থাকবেন? চলেন বাইকে বসেন, একসাথে বাসায় যাই। না, আমি চলে যাব, দরকার নেই। দরকার নেই মানে রিক্সায় বসে ঘন্টাখানেক কাটিয়ে দেবার ইচ্ছে নাকি? আপনার সময় নষ্ট হবে, আমারও খারাপ লাগবে। আমি একা থাকতে পারবো, আপনাকে কষ্ট করতে হবে না। একা যাওয়ার কথা কেন হচ্ছে বারবার? আমি তো আছি, যতদিন আমার সাথে থাকবেন আমার কথা শুনতে হবে। আসুন তো। মাহিরা তবুও রিক্সা থেকে নামে না। চুপ করে বসে আছেন কেন? আমার উপর রাগ করছেন নাকি? না, রাগ করি না তো। তাহলে আর দেরি কেন? চলেন আমার সাথে, আর রিক্সাওয়ালাকে বিদায় করে দেই। তানিম রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে দেয়। মাহিরা প্রথমে অনিচ্ছা নিয়ে, তারপর আস্তে আস্তে বাইকে উঠে বসে। বাইক স্টার্ট হয়। হাওয়ায় মাহিরার ওড়না উড়তে থাকে। দুজনের মাঝে অদ্ভুত নীরবতা। এভাবে জোর না করলেও চলতো। আমি তো বলেছিলাম একাই যাব। কারণ আমি চাই না এই সন্ধ্যায় একা ঝামেলায় পড়েন। ঢাকা শহর এমনিতেই সন্ধ্যার পর মেয়েদের জন্য সেফ নয়। কিন্তু আমি সব সময় একাই চলে অভ্যস্ত। মাঝে মধ্যে রিমা আমার সাথে থাকে, ওকে নিয়ে ইচ্ছে হলে কোথাও যাই। আচ্ছা, এত সিরিয়াস কেন? আমি কি ভিলেন হয়ে গেছি? না, ভিলেন না, কিন্তু সবকিছু এমন অদ্ভুত লাগছে। অদ্ভুত হতেই পারে, আমরা দুজনেই নতুন জায়গায় দাঁড়িয়ে আছি। বাড়ির গেট, বাইক থেমে যায়। ভেতরে তানিমের বাবা জানালার ফাঁক দিয়ে দেখে হাসি মুখে। মা কিছুটা কৌতূহলী ভঙ্গিতে তাকায়। দেখো তো, আজকে কিন্তু আমার ছেলে আর বৌমা একসাথে ফিরেছে, কি সুন্দর লাগছে। সুন্দর লাগছে তোমার কাছে, আমার কাছে নয়। মেয়েটা বিয়ের পরও কেমন আলাদা আলাদা চলে, আজকে আবার বাইকে চড়ে ফিরছে। বাইকে আসলে দোষ কোথায়? ছেলে বৌমা একসাথে ফিরছে, এতে খুশি হওয়া উচিত। খুশি হব কেন? মেয়েটা তো সংসার করতে চায় না। আজকে যদি পাড়া প্রতিবেশী দেখে ফেলে, কি বলবে? মানুষ কি বলবে সেটা নিয়ে তো চিন্তা করো না, আমাদের সন্তানেরা সুখে থাকলেই যথেষ্ট। তুমি সব সময় ওর পক্ষ নাও। আমি কারো পক্ষ নিচ্ছি না, আমি শুধু চাই আমাদের পরিবারের শান্তি থাকুক। আর শান্তি আসবে তখনই যখন আমরা দুজনই তাদের বুঝতে শিখব। তানিমের মা আর কোনো কথা বলেন না। মায়েরা ফিরেই রুমে এসে ঝলমল আলো জ্বলছে। টেবিলে ছড়িয়ে আছে নোটবুক, ফাইল, ল্যাপটপ খোলা। মাহিরা বারবার স্ক্রল করছে এম্বাসির ওয়েবসাইটে। ফর্ম ফিলআপের ডকুমেন্টস চেক করছে। তার ইন্টারভিউ কিভাবে হবে, কোন প্রশ্ন আসবে, এসব নিয়ে চিন্তিত। তার চোখে এক ধরনের নার্ভাসনেস আর মুখে কম্পোজড গম্ভীরতা। দরজা ঠেলে ভেতরে ঢুকে তানিম। আবার কি ল্যাপটপে যুদ্ধ শুরু করেছেন? যুদ্ধ না, রিসার্চ। ইন্টারভিউ কবে, কিভাবে হবে, কি প্রশ্ন করবে, সব কিছু চেক করছি। ইন্টারভিউ? এম্বাসির ইন্টারভিউ? হ্যাঁ, পরশুদিন কল এসেছে, আমি সিরিয়াসলি প্রস্তুতি নিচ্ছি। তানিম চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার চোখে হালকা চিন্তার ছায়া। কয়েক সেকেন্ড পরে সে চেয়ার টেনে বসে। আচ্ছা, আপনি কি এই ইন্টারভিউ দিতে একা যাবেন? একা? আমি এই স্কলারশিপটা অর্জন করতে সব চেষ্টা করব। নিজের ভবিষ্যতের জন্য সিদ্ধান্ত আমাকে নিতেই হবে। একা যেতে হবে কেন? আমি তো আপনার সাথে আছি, আর আপনিও একইভাবে আমার পাশে আছেন। মাহিরা কিছুক্ষণ চুপ থাকে, তারপর ল্যাপটপে চোখ ফেরায়। আমি চাই না আমার জন্য আপনাকে কোনো ঝামেলা পোহাতে হোক। আমি নিজের চেষ্টায় পড়াশোনা শেষ করতে চাই। ঝামেলা? এটা কোনো ঝামেলা না, আমি আপনাকে নিয়ে যাব, কেউ বুঝবে না আমরা একা যাচ্ছি, আমরা একসাথে থাকবো। মাহিরা তাকিয়ে থাকে, মাথা নেড়ে চুপচাপ। তবুও মাহিরাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আবার কি এত ভাবছেন? আপনি না হয় আমাকে সাহায্য করলেন, কিন্তু দুই পরিবারকে কিভাবে ম্যানেজ করব?
আমার বাবা কখনোই আমাকে এটা দেশের বাইরে পড়তে যেতে দেবে না। তাছাড়া আপনার পরিবারও তো আছে, তারাও কি মানবে আমার এইভাবে একা দেশের বাইরে যাওয়া? এটা একটা চিন্তার বিষয়। এটা শুধু চিন্তার বিষয় নয়, মহা সমস্যা। কিন্তু একটা উপায় তো বের করতেই হবে। তানিম কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভাবে। শুনুন, একটা বুদ্ধি আমার মাথায় এসেছে। কি বুদ্ধি? আমরা সবাইকে বলবো আমরা দুজনেই বাইরে পড়াশোনা করতে যাচ্ছি। ভিসার প্রসেসিং চলছে আমাদের দুজনেরই। কি, দুজনের? কিন্তু আসলে তো শুধু আমার প্রসেসিং চলছে। আরে সেটা কারো জানার দরকার নেই, সবাই ভেবে থাকবে আমরা একসাথে যাচ্ছি। পড়াশোনা শেষে আমরা ফিরে আসব। মাহিরার চোখে আশ্চর্যের ছাপ। ধীরে ধীরে সে হালকা মাথা নাড়ে। আপনি ঠিকই বলেছেন, যদি সবাই ভাবে আমরা দুজন একসাথে যাচ্ছি তাহলে চাপ কমবে। আপনি কিংবা আমি, কারোর পরিবারই ঝামেলা করবে না। তানিম হালকা হাসি দিয়ে মাথা নাড়ে। সে মাহিরার হাত স্পর্শ করে বলে, আরেকটা ব্যাপার, আমরা গোপনে একজন উকিলের সাথেও কথা বলবো। যদি আপনি চলে যাওয়ার আগে ডিভোর্সের বিষয়টা কমপ্লিট করতে চান তাহলে আগে থেকেই পরিকল্পনা থাকা ভালো। হ্যাঁ, আমি ভেবেছিলাম এই কথাটা আমি তুলবো, তার আগে আপনিই বলে ফেললেন। দুজনেই কিছুক্ষণ চুপ থাকে। রুমে নিস্তব্ধতা, শুধু ল্যাপটপের ফ্যানের হালকা আওয়াজ। মাহিরের মনে একটা অদ্ভুত স্বস্তি। এরপর দুজন উঠে ডাইনিংয়ে যায়। টেবিলে তানিমের বাবা মা বসে। আহা, এসো, আজ একসাথে ডিনার হবে দেখি। এত সময় অবধি তোমরা কি করছিলে সেই কখন ডেকে পাঠিয়েছি। এরা চুপ থাকে, লজ্জায় ভেঙে কিছু বলে না। তানিম সামলে নাই। আহ, সব সময় এত চেরা করো কেন? ছিল হয়তো কোনো কাজ। বাবা, আমি একটা কথা বলতে চাইছিলাম। কি কথা বলো, আমি শুনছি। পড়াশোনার প্ল্যান নিয়ে কথা বলছিলাম। মাহিরা স্কলারশিপ নিয়ে বিদেশে পড়তে যেতে চায়, আর আমিও আগে থেকেই ভেবেছিলাম যে মাস্টার্স করতে দেশের বাইরে যাব। এখন আমি ভাবছি আমরা দুজন একসাথে গেলে ভালো হয়। যদিও আমার একটু গ্যাপ পড়ে যাবে, দেশের বাইরে গিয়ে নতুন করে শুরু করতে হবে। কি বলছিস এসব? দেশে কি পড়াশোনা হয় না যে বিদেশে গিয়ে পড়তে হবে? হঠাৎ দেশের বাইরে যেতে চাইছো কেন? আসলে বাবা, মাহিরার আগে থেকে ইচ্ছে ছিল হয়তো আমাদের বিয়ে না হলেও ও একাই যেত। যেহেতু ঘটনাক্রমে আমাদের বিয়ে হয়ে গেছে আর আমারও দেশের বাইরে গিয়ে একটা ডিগ্রি নেওয়ার লোভ আছে, তাহলে আমরা দুজন একসাথে গেলেই ভালো হয় না? না, ভালো হয় না। আমার একমাত্র ছেলে বাইরে যাবে, আমি একা থাকবো, এটা আমি কিছুতেই মানতে পারবো না। এটা খারাপ কিছু না, বাইরে গিয়ে পড়াশোনা করবে, অভিজ্ঞতা বাড়বে। না, আমি কিছুই শুনতে চাই না। মাহিরা যদি যেতে চায় যাক, কিন্তু তানিম যাবে না। তানিম গম্ভীর হয়ে তাকায় মায়ের দিকে। মা, এটা শুধু মাহিরার ব্যাপার না, এটা আমাদের দুজনের ব্যাপার। যদি সে যায় আমি একা থাকতে দেব না। তুই আমার মুখের ওপর কথা বলছিস? তুই কি আমার কথা শুনবি না? মা, আমি সবসময় তোমার কথা শুনেছি, কিন্তু এবার আমি মনে করি তুমি ভুল করছো। টেবিলে হঠাৎ নিস্তব্ধতা। তানিমের বাবা দীর্ঘশ্বাস ফেলে। আমি মনে করি তানিম ঠিক বলছে, ওকে সমর্থন করা উচিত। মাইরা চুপচাপ বসে থাকে, কাঁটা চামচ ঘোরায়। তার মনের ভেতর ভয়, অস্বস্তি, আবারও কৃতজ্ঞতার মিশ্র অনুভূতি। এই লড়াইটা মাহিরার একা লড়ার কথা ছিল, কিন্তু তানিম ওর জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছে। রাতে খাবারের পর তানিম ও মাহিরা রুমে ফিরে আসে। মাহিরা আবার ল্যাপটপের সামনে বসে যায়। তুমি কি সত্যি সব ঠিক করছো? সবাই জানবে আমরা দুজন যাচ্ছি? হ্যাঁ, কেউ সন্দেহ করবে না, সবাই এটা ভেবে শান্ত থাকবে যে আমরা একসাথে। মাহিরার চোখে কৌতূহল আর আস্থা। সে হালকা হাসি দেয়। আপনি অনেক ভালো, আপনাকে আমি ভরসা করতে শুরু করেছি। তানিম মিষ্টি একটা হাসি দেয়। সে বলে, আর একটা কথা, আমাদের উকিলের সাথে দেখা করতে হবে। ডিভোর্স নিয়ে সব প্রস্তুতি নিশ্চিত করতে হবে। ঠিক আছে, আমরা তা করব। তানিম বাইক পার্ক করলো অ্যাম্বাসির সামনের গেটের কাছে। তানিম আর মাহিরার সম্পর্ক আগে থেকে কিছুটা উন্নতি হয়েছে। এখন দুজন দুজনকে তুমি সম্বোধন করে কথা বলে। মাহিরা, তুমি কি প্রস্তুত? ভাইবা পরীক্ষা শুরু হতে আর বেশি দেরি নেই। হ্যাঁ, আমি প্রস্তুত, তবে একটু নার্ভাস লাগছে। নার্ভাস হওয়া স্বাভাবিক, তুমি জানো আমি সবসময় তোমার পাশে আছি, একটু ভয় পেও না। ঠিক আছে, চল দেখি কেমন হয়।
ভেতরে অ্যাম্বাসির লবি অনেক ব্যস্ত, সব জায়গায় মানুষের ঢল। মাহিরা লাইনে দাঁড়িয়ে পরীক্ষা শুরু হওয়ার আগে শেষবার নিজের নোটস দেখছিল। চিন্তা করো না, আমি বাইরে অপেক্ষা করব। ঠিক আছে। প্রায় 1 ঘন্টা পরে মাহিরা বেরিয়ে এলো, মুখে প্রশান্তির ছাপ। ভাইবা কেমন হলো? ভালো হয়েছে, ঠিকঠাক হলো সব কিছু। মনে হচ্ছে আল্লাহ সহায় থাকলে আমার ভিসা অ্যাপ্রুভ হয়ে যাবে। দেখছো, আমি বলেছিলাম তুমি পারবে। ধন্যবাদ তোমার সাহস দেওয়ার জন্য। ধন্যবাদ দিতে হবে না, তুমি যতদিন আছো তোমাকে সাহায্য করা আমার ডিউটি। চলো কোথাও বসি, একে তো টায়ার্ড আর ক্ষুধাও লেগেছে। ঠিক আছে। ওরা একটা রেস্টুরেন্টে বসলো। তানিম জিজ্ঞেস করলো, কি খাবে? ইতালিয়ান পাস্তা উইথ এক্সট্রা চিজ আর একটা আজিনোন্তো। তানিম ওয়েটারকে ডেকে মাহিরার পছন্দ অনুযায়ী অর্ডার করে আর নিজের জন্য হালকা খাবার অর্ডার করে। মাহিরা লক্ষ্য করেনি যে খানিকটা দূর থেকে কেউ তাকে লক্ষ্য করে এগিয়ে আসছে। আরে মাহিরা, কেমন আছো? ও রিয়াজ, ভালো আছি। তোমার কি খবর? এখানে কি করছো? এখানে বন্ধুদের সঙ্গে লাঞ্চ করছি। তুমি এখানে? তোমাকে এখানে দেখে একটু অবাক হয়েছি। আমি শুধু একটু খেতে এসেছি। শুনেছি তুমি বিদেশে স্কলারশিপের চেষ্টা করেছিলে। তুমি কি অ্যাম্বাসিতে কোনো কাজে এসেছিলে? হ্যাঁ, আজকে আমার ইন্টারভিউ ছিল, সব ঠিকঠাক হলো। এখন ভিসা অ্যাপ্রুভ হয়ে গেলেই আলহামদুলিল্লাহ। আচ্ছা, বেশ ভালো। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনাকে চেনা চেনা লাগছে মিস্টার। আমি তানিম। তানিম আমার হাজব্যান্ড। মাহিরার অকপট স্বীকারোক্তিতে তানিম একটু চমকালো। সে বুঝতে পারেনি মাহিরা এভাবে তাকে হাজব্যান্ড হিসেবে পরিচয় করিয়ে দেবে। ও, তোমার বিয়ের কথা শুনেছিলাম। মিস্টার তানিম তাহলে সেই লাকি চ্যাম্প যে তোমাকে পেয়েছে? মাহিরা রিয়াজের সাথে দীর্ঘক্ষণ কথা বলল। সে হেসে কথা বলল, আগের স্মৃতিগুলো মনে করলো। তানিম চুপচাপ পাশে বসেছিল। তার মনটা হঠাৎ হালকা খারাপ হতে লাগলো। নিজেকে বলল, কেন মনে হচ্ছে একটু জেলাসি করছে। আচ্ছা মাহিরা, অনেক কথা হলো, তোমরা ভালো থেকো, আসছি। রিয়াজ চলে যেতে তানিম জিজ্ঞেস করে, ছেলেটা কে? ও রিয়াজ আমার কলেজের ফ্রেন্ড ছিল। কলেজের পর আর কখনো দেখা সাক্ষাৎ হয়নি। ও বুঝলাম। চল এবার আমরা উকিলের কাছে যাই, ডিভোর্সের ব্যাপারটা ঠিকঠাক করতে হবে। ঠিক আছে, কিন্তু আজকে তুমি এত ক্লান্ত, আজকে যাওয়াটা কি ঠিক হবে? হ্যাঁ, তুমি পাশে তো চিন্তা নেই। তুমি না থাকলে এতটা সাহস পেতাম না। রেস্টুরেন্ট থেকে বের হয়ে তারা উকিলের চেম্বার এলো। উকিল দরজা খুলে বলে, স্বাগতম, আসুন বসুন। তানিম এবং মাহিরা দুজনে বসে পড়ল। উকিল অফিসে কাগজপত্র খুলে বলল, মিউচুয়াল ডিভোর্সের জন্য 3 মাস সময় লাগবে। এর আগে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। এর মধ্যে সব ফর্মালিটি এবং ডকুমেন্ট শেষ করতে হবে। অর্থাৎ আমাদের এই সময়টা শেষ না হওয়া অবধি অপেক্ষা করতে হবে। ঠিক, এবং তোমাদের উচিত মানসিকভাবে প্রস্তুত থাকা। এই 3 মাসের মধ্যে আমরা সবকিছু ম্যানেজ করব, সমস্যা নেই। উকিল অফিস থেকে বেরিয়ে তানিম মনে মনে খুশি হলো। 3 মাসের সময় মানে কিছুটা চাপ কম এবং মাহিরা স্বপ্ন পূরণের সুযোগ আছে। মাহিরার চোখে উজ্জ্বলতা, মুখে হাসি, আর তানিমের মনও খুশি। তবে হালকা জেলাসির অনুভূতি তানিমকে একটু কষ্ট দেয়। এরই মাঝে অনেকগুলো দিন কেটে গেছে। আজকে ভিসা অ্যাপ্রুভালের মেল আসার কথা। মাহিরা তার ল্যাপটপ খুললো, মেল ইনবক্স চেক করলো। চোখে উজ্জ্বলতা, হাত কিছুটা কাঁপছে। তানিম, আমি পেয়েছি। কি পেয়েছো বলো তো? ফুল স্কলারশিপ, পুরোটা। আমি বিদেশে পড়াশোনা করতে পারবো, ভিসাও অ্যাপ্রুভ হয়ে গেছে। তানিম প্রথমে চোখ বড় করে তাকালো, তারপর হাসি মুখে বলল, অসাধারণ, বাহ, তুমি সত্যি এটি প্রাপ্য। আমি জানতাম তুমি পারবে। তোমাকে আমি বলে বোঝাতে পারবো না যে আমি কি পরিমাণ খুশি। তোমার সাপোর্ট ছাড়া আমি এভাবে এগোতে পারতাম না। আমি খুশি, তবে তবে কি? কেবল এইটুকুই ভাবছি, তুমি চলে যাবে দূরে, আমি একা হয়ে যাব। তারপর পরিবারকে ম্যানেজ করতে পারবো কিনা। তানিম, তুমি ভুল বোঝো না। আমি শুধু আমার পড়াশোনার জন্য বাইরে যাচ্ছি। আমি আমার স্বপ্নের সাথে কোনোভাবেই স্যাক্রিফাইস করতে পারবো না। সেটা আমি জানি। এবার চলো সবাই সুখবরটা দেই। ঠিক আছে, চলো। এরপর তারা একসাথে তানিমের বাবা মার ঘরে গেল। কি ব্যাপার, দুজন একসাথে? আজ কোনো খুশির খবর আছে নাকি? বাবা, আমরা দুজনেই স্কলারশিপ পেয়েছি। একসাথে দেশ থেকে বাইরে পড়াশোনা করতে যেতে পারবো। একসাথে? সত্যি বলছো? তোমাদের ভিসা অ্যাপ্রুভ হয়ে গেছে? হ্যাঁ মা, মাহিরা ও আমি একসাথে যাব, যাতে সব ঠিকঠাক হয়। একটু আগেই ভিসা অ্যাপ্রুভালের মেইল এসেছে। অসাধারণ, সত্যি ভালো লাগলো।
তোমরা দুজনই একসাথেই সুযোগটি পেয়েছো, এটা পরিবারকে গর্বিত করবে। কিন্তু বিদেশ বৈভবে আমার ছেলেটা একা কিভাবে সব ম্যানেজ করবে? এত দূরে চলে গিয়ে একা সব দায়িত্ব পালন করা, পড়াশোনা করা সহজ হবে না। মা, আপনারা চিন্তা করবেন না, আমরা ঠিক ম্যানেজ করে চলতে পারবো। মা, আমাদের কোনো সমস্যা হবে না, তুমি অকারণে এত চিন্তা করো না তো। কথাবার্তা শেষ করে রুমে ফিরে এসে মাহিরা ফোন করে তার মাকে। হ্যালো মা, আমি ফুল স্কলারশিপ পেয়েছি, তানিমও পেয়েছে। ও সত্যি? বাহ, তোমাদের জন্য আমি কত খুশি। হ্যাঁ মা, আমিও অনেক খুশি, অবশেষে আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। বা আমি গর্বিত। মনে রেখো, তামিম স্বামী হিসেবে অনেক ভালো। সে তো স্বামীর পূর্ণ সাহায্য করেছে। এমন স্বামী পাওয়া খুবই সৌভাগ্যর। তুমি ঠিকই বলেছো মা, আমি ওর প্রতি সত্যিই কৃতজ্ঞ। আমি চাই তুমি সুখী হও। তামিমের সঙ্গে থাকলে তুমি সব ঠিকভাবে করতে পারবে। তুমি যে সিদ্ধান্ত নিলা সেটা সঠিক। মা, আমি জানি আমি তানিমের সঙ্গে থাকলে সব ঠিক থাকবে, তবে দূরে যাওয়া মানে তোমাদের থেকে দূরে থাকা, এটা কষ্ট দিচ্ছে। মাহিরা, তুমি একা নও, তামিম পাশে থাকবে। তোমার ভালো থাকলেই আমরা খুশি। ঠিক আছে মা, আমি বুঝতে পারছি, আমি চেষ্টা করব শক্ত থাকতে। মায়ের সাথে কথা শেষ করে ফোন কেটে মাহিরা তানিমের দিকে তাকালো। তুমি দেখেছো মা কি বলল? ও বলছে সব ঠিক থাকবে, আমি চেষ্টা করব সবকে ঠিক রাখতে। চলো এবার আমরা কিছু পরিকল্পনা করি, বিদেশ যাওয়ার আগে কি কি কাজ থাকবে সব ঠিকভাবে ম্যানেজ করি। ঠিক আছে তানিম, সব কিছু আমরা একসাথে ম্যানেজ করব, আর আমি খুশি যে তুমি পাশে আছো। আমি সব সময় পাশে থাকবো, তুমি চিন্তা করো না। পরের দিন মাহিরা ভার্সিটিতে ঢুকলো। ক্লাস শেষে রিমাকে নিয়ে বের হলো। রিমা, তুমি বিশ্বাস করতে পারবে না কি অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। মাহি, কি হয়েছে? তোকে অনেক খুশি খুশি লাগছে। আমি পেয়েছি রিমা ফুল স্কলারশিপ। সত্যি? বাহ, এটা তো অসাধারণ। এটা তোর সত্যিই প্রাপ্য ছিল। হ্যাঁ, কিন্তু এটা শুধু আনন্দ নয়, একটু কষ্ট আছে। সত্যি সত্যি চলে যাচ্ছি ছেড়ে, এটা ভাবতেই কষ্ট হচ্ছে। আমি বুঝতে পারছি মাহি, আমি অনেক খুশি তোর জন্য। তবে হ্যাঁ, তোকে ছাড়া আমি ভীষণ একা হয়ে যাচ্ছি রে। না রিমা, আমাদের বন্ধুত্ব সারা জীবনের, দূরে থাকলেও তুই আমার কাছে থাকবি। মাহি, সত্যি বলতে তুই তো জানিস তুই আমার সবচেয়ে কাছের বন্ধু। তুইও তো আমার সবচেয়ে প্রিয় একমাত্র বন্ধু। কিন্তু তানিম ভাইয়ের ব্যাপারটা কি করবি? তানিম? হ্যাঁ, সে সবসময় আমার পাশে। তানিম যে এতটা সাপোর্টিভ হবে আমি বুঝতে পারিনি। আমরা উকিলের কাছেও গিয়েছিলাম, উকিল বলেছে মিউচুয়াল ডিভোর্সের জন্য 3 মাস সময় লাগবে। তাহলে তোদের এই সিদ্ধান্ত ফাইনাল? হ্যাঁ, প্রায় ফাইনাল বলা যায়। কি আশ্চর্য, দুজন দুজনের সাথে ছায়ার মতো লেগে আছিস, কিন্তু একসাথে জীবন কাটাতে চাইছিস না। আমি আসলে চাই না আমার জন্য তানিমের জীবনটা নষ্ট হোক। তাছাড়া উকিলও 3 মাসের সময় দিয়েছে। 3 মাস? মানে তুই যাওয়ার আগে তাড়াহুড়ো করে ডিভোর্সটা দিতে পারছিস না? যদিও আমি চাই না তুই তাড়াহুড়ো করিস, এতে হয়তো তোকে পরে পস্তাতে হতে পারে। তুই তানিম ভাইকে সময় দে, আর নিজেকেও সময় দে। হ্যাঁ রিমা, তুমি ঠিক বলেছ। আমি একটু ভাবছি, হয়তো আমি নিজেও ওর প্রতি দুর্বল হয়ে পড়েছি। দেখেছিস, আমি বলছিলাম না, তুই ওকে বুঝতে শুরু করলে, জানতে শুরু করলে বুঝতে পারবি সম্পর্কটা কতটা গভীর। তুই এখন কি ওর প্রতি তোর ভিতরের অনুভূতিগুলো সত্যি সত্যি দেখতে পাচ্ছিস না? হ্যাঁ রিমা, আমি অনুভব করছি আমার ভেতরে ওর জন্য কিছু আছে। তবে কি আমি এটা স্বীকার করব? আমি এখনো নিজেকে যাচাই করছি। তুই তো জানিস মাহি, সত্যি ভালোবাসা কখনো হঠাৎ আসে না, এটা সময় নাই। তুই যদি তানিমের সাথে সত্যি সত্যি খোলা মন নিয়ে কথা বলিস, তুই নিজেই বুঝবি। তবে তাড়াহুড়ো করিস না। ঠিক আছে রিমা, আমি ধীরে ধীরে সব বুঝবো। কিন্তু ওর পাশে থাকার সময় আমি কেমন অনুভব করি সেটা সত্যি অন্যরকম। আমি জানি ওর সমর্থন ছাড়া আমি কিছু পারবো না। দেখছিস, তুই নিজেই মানসিকভাবে প্রস্তুত না তানিমের থেকে দূরে যেতে। তুই আর আমি দুজনই জানি তানিম সত্যিই তোর জন্য সর্বোচ্চ সমর্থন দিয়েছে, তাই তোর চিন্তা কমে গেছে, তোর যুদ্ধটাও কমে গেছে। তোর হয়ে যুদ্ধটা তানিম লড়েছে। হ্যাঁ সত্যি, তানিম না থাকলে এই যুদ্ধটা আমি জয় করতে পারতাম না। যুদ্ধটা আসলে ও আমাকে করতেই দেয়নি, আমার যে নিজে সব ফেস করেছে। তুই আজ না বললে হয়তো আমি এই উপলব্ধিটা করতে পারতাম না। কিন্তু এখন আমি কি করব?
তানিমের সাথে তোর অনুভূতি নিয়ে কথা বল। একসাথে থাকবে কিনা সেটা পরের বিষয়, কিন্তু খোলামেলা আলোচনার প্রয়োজন তোদের দুজনের মধ্যে। আমি জানি না এই সাহস আমি করতে পারবো কিনা। আমি চেষ্টা করব সব ঠিক রাখতে। আমি তানিমকে হারাতে চাই না, আবার আমার স্বপ্নও পূরণ করতে চাই। রিমা, আমাকে এইভাবে পরিস্থিতি বোঝানোর জন্য ধন্যবাদ। মাহি, তুই ওর সঙ্গে কথা বল, সম্পর্কটাকে আর একটু সময় দে। ভালোবাসা আসবেই, হঠাৎ নয়। আমি চাই না তুই নিজের পছন্দের মানুষকে হারা বা নিজেকে অপ্রস্তুত অবস্থায় ফেল। হ্যাঁ রিমা, আমি ধীরে ধীরে এগোবো। আমি ওর পাশে নিজেকে দেখছি এবং বুঝতে পারছি কেমন সমর্থন আছে। তুমি না থাকলে আমি হয়তো এতটা সাহস পেতাম না। একটু সময় নে, সব ঠিকভাবে ম্যানেজ করতে পারবি। ঠিক আছে, আমি জানি আমাদের মধ্যে বিশ্বাস আছে, আমরা ধীরে ধীরে সব বুঝবো। অবশ্যই মাহি, মনে রাখিস আমি সব সময় পাশে আছি। তুই যে কোনো সিদ্ধান্ত নে, আমি আছি তোর জন্য। তবে তাড়াহুড়ো করিস না। এবার চল কিছু খাই, ভার্সিটি থেকে বের হয়ে ফুচকা খাওয়া যাক। আজকে দিনটা উদযাপন করার মতো। হ্যাঁ চল, আমি চলে যাওয়ার পর এই স্মৃতিগুলোই সঙ্গী হয়ে থাকবে। মাহিরা তানিমের সাথে বাড়িতে প্রবেশ করলো। মাহিরার ফ্লাইটের দিন ঘনিয়ে এসেছে, তাই দুই পরিবার একত্রিত হয়েছেন। তোমাদের দুজনের জন্য তো এটা বড় দিন, এখনই ভালো সময় খুশি ভাগ করার। হ্যাঁ হ্যাঁ, ছেলে মেয়ে দেশের বাইরে যাবে পড়তে, এটা খুবই আনন্দের বিষয়। তানিম বাবা, আমরা যেমন খুশি তেমন চিন্তিত। তোমরা একা সব ম্যানেজ করতে পারবে তো? মাহিরা আর আমি মিলে তো দুজন, তাহলে আমাদের একা ভাবছেন কেন আঙ্কেল? আমরা সব সামলে নেব, চিন্তা করবেন না। আমার মেয়ে চলে যেতে চাইছে দূর দেশে, ওখানে তুমি ছাড়া দেখার কেউ নেই। আমরা দুজনই একসাথে যাচ্ছি, তাই চিন্তা নেই মা। এটা সবচেয়ে বড় প্রাপ্তি। মাহি, তুমি ঠিক আছো তো? মনে হচ্ছে কিছু চিন্তায় আছো। মা, আমি শুধু কষ্ট পাচ্ছি। আমি তোমাদের ছেলে, আমাদের ঘরটাকে ছাড়তে যাচ্ছি একা দূরে অচেনা দেশে। মারে, আমার দোয়া তোমার পাশে সব সময় থাকবো, চিন্তা করো না। আমরা না থাকলেও তামিম তো তোমার সাথেই থাকবে, ও তোমার সব খেলায় রাখবে। মা, আমি জানি, তবে এত দীর্ঘ সময় দূরে থাকা, নিজের পরিবারকে ছাড়া, এটি আমার জন্য খুব কঠিন। আমার মেয়ে, তুমি নিজের স্বপ্ন পূরণে যাচ্ছ, তাছাড়া কিছু পেতে হলে যে কিছু ছাড়তেই হয় মা। আমি জানি মা, কিন্তু মনে হচ্ছে যেন আমার বুক ফাঁকা হয়ে যাচ্ছে। তানি মাহিরার পাশে এসে সে বলল, মাহি, ওদের কথা ভাবো না, আমরা একসাথে যাচ্ছি, আমি তোমার পাশে থাকবো, সব খেয়াল রাখবো। কেউ আমাদের পাশে এলে আমরা হয়তো দুর্বল হয়ে যাব। ঠিক বলেছে তামিম, এটা সঠিক। আমাদের মনে রাখা উচিত সবসময় আমাদের সন্তানরা নিজের সুখের জন্য পথ বেছে নিয়েছে। আমরা পাশে আছি এবং আমাদের একসাথে থাকলে সব ঠিক থাকবে। আমি আরও একটা কথা বলতে চাই, আমি আর মাহিরা চাই না তোমরা কেউ আমাদেরকে সি অফ করতে এয়ারপোর্টে যাও। কেন বাবা, এটা তোমাদের কেমন সিদ্ধান্ত? আসলে আঙ্কেল, আপনারা যদি এয়ারপোর্টে যান তাহলে হয়তো আমরা প্লেন অবধি যেতেই পারবো না আপনাদের ছেড়ে। আমাদের অনেক কষ্ট হবে আর আপনাদের, তাই আমাদের এই সিদ্ধান্ত। তোমরা সত্যি চাও না আমরা এয়ারপোর্টে যাই? না বাবা, সত্যি চাই না, আমাদের পরিস্থিতিও একটু বোঝার চেষ্টা করো। তাহলে সিদ্ধান্ত হলো এয়ারপোর্টে কেউ যাবে না, ওদের স্বাচ্ছন্দ্য দরকার। কাউকে পাশে নিলে হয়তো তারা যেতে পারবে না। ঠিক বলেছ, আমাদের উচিত এই সিদ্ধান্ত অ্যাকসেপ্ট করা। আমরা চাই না ওরা শেষ মুহূর্তে দুর্বল হয়ে যাক। ঠিক আছে, আমি বুঝতে পারছি। আমি শুধু এতদিনের পরিবার সবকিছু ছেড়ে যাচ্ছি, কষ্টটা আমার। মাহি, আমরা একা থাকবো না, আমরা একসাথে যাচ্ছি, তুমি পাশে থাকলে সব ঠিক থাকবে। তানি মাহিরার পাশে এসে সে বলল, মাহি, আমি তোমাকে সি অফ দিয়ে এসে তারপর সবাইকে বলবো স্কলারশিপ শুধু তোমার হয়েছে, আমার নয়। তুমি একা সবাইকে ম্যানেজ করতে পারবে? সবাই তো প্রশ্ন করবে যে কেন তুমি আগে তাদের সত্যিটা বলনি। বলবে কেন আমাকে একা যেতে দিলে। এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, যাকে যা উত্তর দেওয়া লাগে সব আমি দিব। তানিম, আমি জানি তুমি ঠিক বলছো, তবে আমার কষ্টটা এখনো আছে। আমি জানি পরিবার ছেড়ে দূরে থাকা এতটাও সহজ নয়। তুমি মানসিকভাবে নিজেকে প্রস্তুত রাখো, আর এদিকে আমি সব খেয়াল রাখবো। ঠিক আছে, আমি চেষ্টা করব। আমি জানি তুমি সব সামলে নেবে। তোমার স্বপ্ন পূরণ করতে আমি সব করতে পারি। হ্যাঁ, আমি বুঝতে পারছি। আমি ধীরে ধীরে সব ঠিকভাবে মোকাবেলা করব। ঠিক আছে, এখন একটু খাওয়া দাওয়া করি, আমরা সকালেই সেলিব্রেশন করব। এই মুহূর্তগুলো মনে রাখবো। ঠিক আছে, তবে আমি সত্যিই তোমার কথা শুনলে শান্তি পাই।
আমি জানি আমি সব খেয়াল রাখবো, তুমি শুধু স্বপ্ন পূরণে মন দাও। ঠিক আছে, আমি চেষ্টা করব সব ঠিক রাখতে। সকালের আলো ফুটতেই তানিম এবং মাহিরা বাড়ির সবাইকে বিদায় জানাতে শুরু করলো। মাই নিজেকে সাবধানে রাখো, একদম নিজের অযত্ন করো না। আমি জানি তুমি যথেষ্ট বুঝদার মেয়ে, তানিমও তোমার পাশে থাকবে, তবুও বাবা মা তো আমরা, চিন্তা একটু থেকেই যায়। হ্যাঁ বাবা, তবে তোমাদের ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে। এমন সময় রিমা আসে, সে বলে, তোকে শেষবারের মতো দেখতে এলাম, আবার কবে সামনাসামনি দেখতে পাবো তা তো ঠিক নেই। মাহিরা জড়িয়ে ধরে রিমাকে। অনেক ভালো থাকিস আর আমার জন্য দোয়া করিস। তানিম চুপচাপ দাঁড়িয়ে ছিল, তার চোখে হালকা জল জমে এসেছে, মনে হচ্ছে তার বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেছে। মাহিরার চোখে জল থামছে না। তানিম নড়ে চড়ে বলল না, শুধু হাত ধরে মাহিরাকে জড়িয়ে ধরল। এবার চলো, আর দেরি করলে ফ্লাইটটাই পাওয়া হবে না, বোর্ডিং পাসের কাজকর্ম তো আছে। দুজনেই গাড়িতে চড়ে বসে, গাড়ি চলতে শুরু করে এয়ারপোর্টের দিকে। মাহিরা লুকিং গ্লাস দিয়ে তাকিয়ে আছে প্রিয়জনদের দিকে। সে ততক্ষণে তাকিয়ে থাকলো যতক্ষণ তাদের দেখা যায়। তানিম মাহিরার হাতে হাত রেখে ভরসা দিল তাকে। তোমাকে ধন্যবাদ দিলে অনেক কম হয়ে যাবে তানিম। আমার কোনো ধন্যবাদ প্রয়োজন নেই, তুমি অনেক ভালো থেকো। আমি তোমার সাথে কাটানো মুহূর্তগুলো মনে রাখবো। মনে হয় আমিও তোমাকে অনেক মিস করব। গাড়ি চলে যেতে যেতে মাহিরা বারবার পিছনে তাকালো, চোখে জল জমে গেল, প্রকাশ করলো না। এয়ারপোর্টে পৌঁছানো অবধি ওরা আর কোনো কথা বলল না। এয়ারপোর্টের ভিতর প্রবেশ করলো দুজন। তানিম তুমি ভালো থেকো, আমি আসি। নিরাপদে যাও, পৌঁছে একটা ফোন করো। আর কথা না বাড়িয়ে সিকিউরিটি গেট পার হয়ে এয়ারপোর্টের ইন্টারনাল জোনে চলে গেল। তানিম ততক্ষণ অবধি তাকিয়ে রইল যতক্ষণ অবধি মাহিরাকে দেখা যায়। মাহিরাও যদি একবার ফিরে তাকাতো তাহলে হয়তো তানিমের চোখের জল দেখতে পেত। বোর্ডিং পাসের কাজগুলো শেষ করে মাহিরা বসে আছে। ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট শোনা যাচ্ছে, কিন্তু মাহিরার পা কাঁপছে। এয়ার হোস্টেস বারবার মাহিরার নাম ধরে ডাকছে, কিন্তু মাহিরা নড়ছে না। মনে হচ্ছে মাহিরা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস পেছনে ফেলে এসেছে। মাহিরা হঠাৎ উল্টোমুখী হয়ে দৌড়াতে শুরু করলো। সিকিউরিটি গেটের কাছে এলে গার্ড বলে, ম্যাডাম যদি বের হয়ে যায় তো আর ঢুকতে পারবেন না। মাহিরা থেমে গেল, শ্বাস থমকে রইল। স্বচ্ছ কাছের দেওয়ালের ওপাশে এখনো তানিম ঠায় দাঁড়িয়ে। আমাকে বের হতে দিন, না হলে আমার দম বন্ধ হয়ে মারা যাব। গার্ড অনিচ্ছা সত্ত্বেও মাহিরাকে বের হতে দেয়। মাহিরা এক দৌড়ে তানিমের বুকে আশ্রে পড়ে। আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না, তোমাকে ছাড়া থাকতেও পারবো না, দম বন্ধ হয়ে মারা যাব। মাহিরা শান্ত হও প্লিজ। আমি পারবো না যেতে, কিছুতেই পারবো না। কেন পারবে না? তোমার স্বপ্নের কি হবে? আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। আমার কিছু চাই না, তোমাকে চাই। তোমাকে আমি ভীষণ ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। তুমি কেন আমাকে আটকাওনি? আমি তোমার স্বপ্নের পথে বাধা হতে চাইনি। আমিও তোমাকে ভালোবাসি মাহি, কিন্তু তোমার স্বপ্নকে নষ্ট করতে চাইনি, তাই কিছু বলিনি। তুমি সব সময় আমার পাশে থাকবে? হ্যাঁ মাহি, সব সময় আমি তোমার পাশে থাকবো যতক্ষণ তুমি চাইবে। তাও আমার আর কিছুই চাই না। না মাহিরা, তোমার স্বপ্ন তোমাকে পূরণ করতেই হবে। আমরা এবার একসাথে দেশের বাইরে যাব, প্রয়োজনে পরের সেশনে যাব, তবুও তোমার স্বপ্ন পূরণ করব। ঠিক আছে, আমি তাতেই রাজি, তবুও তোমাকে ছেড়ে যেতে রাজি নই। তাহলে চলো বাড়িতে ফিরে যাই, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। চলো, আজকে থেকে আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু। এই অধ্যায়ের নাম তোমায় আমায় মিলে। তানিম মাহিরা একে অন্যকে পরম ভালোবাসায় জড়িয়ে ধরে।